এই ভিডিওর সকল তথ্য ইন্টারনেট ভিত্তিক, বিভিন্ন জনপ্রিয় গণমাধ্যম থেকে নেয়া এবং সেগুলোর সংগ্রহের লিঙ্ক ভিডিওতে সংযুক্ত করা আছে। ভিডিওর বিভিন্ন জায়গায় আমার নিজস্ব মতামতের এবং দৃষ্টিভঙ্গির বিষয়ও আছে, যা অনেকের মতের বা আদর্শের সাথে নাও মিলতে পারে। আমার কোনো বিশ্লেষণকে চূড়ান্ত বিশ্লেষণ ভাবার কিছু নেই। একজন সাধারণ মানুষ হিসেবে আমি যা ভাবি তাই তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। যদি কারোর মনে আঘাত লাগে বা কোনো তথ্য ভুল থাকে তাহলে ক্ষমা করে দিবেন। ৩১৩ জনই মূলত পূর্ণবয়স্ক এবং ৩ জন মূলত শিশু রয়েছেন এবং তাদেরকে মূলত এই যে রাজধানীর আজকোনা হজ ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু নিয়ে আসা হচ্ছে। এখানে সেনাবাহিনী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসক আমাদের দেশে যে আমরা খুব লাকি, এখনো পর্যন্ত একজনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। খুব খেয়াল করে শুনুন, করোনা ভাইরাস তাপমাত্রা, যেসব এলাকার তাপমাত্রা 23 ডিগ্রির উপরে সেখানে এই রোগ ছড়ায় না। ব্যর্থহীনভাবে আবারও বলছি, তো করোনা মোকাবেলায় বিশ্বজুড়ে যখন সর্বোচ্চ সতর্ক অবস্থা, তখন দেশের প্রধান বিমানবন্দর কতটা সতর্ক? জানা গেল যাত্রীদের তাপমাত্রা পরীক্ষার জন্য বসানো 3টি থার্মাল স্ক্যানারের 2টিই নষ্ট। আপাতত একটা স্ক্যানার দিয়েই কাজ সারছে কর্তৃপক্ষ। সিজনাল যে করোনা ভাইরাস, এটা কিন্তু সবসময় আছে। আরেকটা ব্যাপার এখানে লক্ষ্য রাখতে হবে যে আমাদের এখন কিন্তু শীতকাল চলছে, তো কয়েকদিন পরে কিন্তু আমাদের তাপমাত্রা এবং আমাদের হিউমিডিটি যখন বেড়ে যাবে, বিশেষ করে তাপমাত্রা কিন্তু নর্মাল প্রাকৃতিকভাবেই কিন্তু 35 ডিগ্রির উপরে করোনা ভাইরাস বেশিক্ষণ বাঁচতে পারে না। গরম পড়লে করোনা ভাইরাসের বিস্তার হবে না এমনটি মনে করার কোনো কারণ নেই, বলছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IATCR। 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত করোনা ভাইরাস বেঁচে থাকতে পারে। শুনেন, এটা একটা স্বপ্ন, এটা কোরআনও না, হাদিসও না, আর এইটার ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব নাই। তো তখন আল্লাহ তাআলা ভাইরাসকে, করোনা সোলজারকে কমান্ড করলেন, তোমরা যাও, এদেরকে আক্রমণ করো। একটা বাচ্চা কান্না করতে করতে ফ্লোরে পড়ে যেতেছে। এটা ভাইরাস, এটা করোনা ভাইরাস বলতে এটা বাঙালিদের হয় না, এটা বাঙালিদের হয় না। বাঙালিরা কাঁচা কিছু খায় না, মদ খায় না, গাঁজা খায় না, বিড়া খায় না, কোনো কিছু খায় না। আমাদের বাঙালি প্রবাসীরা যখন আসেন তারা তখন এতে খুব অসন্তুষ্ট হন এবং তারা আসলে সবাই, দেশে আসলে সবাই নবাবজাদা হয়ে ওঠেন। তখন তারা 5 স্টার হোটেল না হলে অপছন্দ করেন। দীর্ঘ প্রবাস জীবনে মেলেনি দেশি মিষ্টান্নের স্বাদ, তাই ইতালি থেকে ফিরে এই রসনা মেটাতে হাজির জনাকীর্ণ বাজারে। প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আমাদের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পবিত্র দায়িত্ব আমাদের, এবং আমরা তা করতে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। করোনা এমন কোনো শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যাবে। আমরা করোনার চেয়ে শক্তিশালী। আমরা এখানে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে, যে আসলে ভাইরাস একটা ক্ষুদ্র জীবাণু, যেটা আমরা দেখতে পাই না, যার বিরুদ্ধে কোনো যুদ্ধ করে, অস্ত্র করে কোনো লাভ নেই। বরঞ্চ ঢাকায় আরো মনে হয় বেশি মহামারী আকার ধারণ করেছে। সো আমার কাছে এখানে থাকাটাই নিরাপদ মনে হচ্ছে। আমাদের কাছে প্রায় 25টি এই করোনা ভাইরাস সংক্রান্ত মেডিকেল ইকুইপমেন্ট আমাদের কাছে চেয়েছেন। তাদের রাষ্ট্রদূত আমাদের সাথে দেখা করেছেন এবং বারবার তাগদা দিচ্ছেন কিভাবে দেওয়া যায়। মাননীয় আপনাকে ধন্যবাদ। আজকে মিটিংয়ের জন্য, আপনার মিটিংটি দেখার জন্য সারা জাতি বসে আছে। কিন্তু আপনার পেছনে 37 জন মানুষ দাঁড়িয়ে আছে। আপনি যদি এক্সাম্পল তৈরি করেন যে এই মুহূর্তে কত দূরত্বে থাকবো, কি আমাদের সচেতনতা, আমি জানি না এই মুহূর্তে পৃষ্ঠা টেলিভিশনে প্রত্যেকে আপনার মিটিং দেখছে। করোনা নিয়ন্ত্রণে সরকারি ছুটি ঘোষণার পর হাজার হাজার মানুষজন রাজধানী ছাড়ছে। কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়, যেন ঈদের ছুটিতে বাড়ি ফেরা। এক কান দুই কান করে খবর ছড়িয়ে পড়েছে ততক্ষণে। তড়িঘড়ি বনে বাজারে কি যেন খোঁজা শুরু হয়ে গেল উৎসুক মানুষের। বরিশাল, বরগুনা আর পটুয়াখালীর সবকটি উপজেলায় গত 2 দিন ধরে চলছে এই কাণ্ড। এখন করোনা ছাড়ি দিয়ে বিল গেটস বলছেন 700 কোটি মানুষকে আমার ভ্যাকসিন দিতে, ভ্যাকসিন না নিলে তিনি কোনো কি পাবেন না, ভিজিলেন্স সার্টিফিকেট পাবেন না কোনো, আর যে তাহলে ভ্যাকসিন নেবে না সে কিছু হতে পারবে না। আমরা এসব ভ্যাকসিনকে পায়ের তলে পিষ্ট করি।
আমি মুসলিম। দিগন্ত ছোঁয়া বিশাল সমুদ্রের বুকে আপন মনে খেলছে ডলফিন, সৈকতে নির্ভয়ে ছুটে বেড়াচ্ছে মায়াবী হরিণ। নতুন সাজে সেজেছে সেন্ট মার্টিন। এই দ্বীপ ভূখণ্ডটির এমন রূপ সহসা কেউ দেখেনি। করোনার আতঙ্ক থাকলেও জীবিকার তাগিদে শনিবার সকালে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছুটছেন হাজার হাজার মানুষ, যাদের বেশিরভাগই তৈরি পোশাক কারখানার শ্রমিক। যানবাহন না থাকায় হেঁটেই রওনা হন তারা। করোনা আতঙ্কে সখীপুরের জঙ্গলে মাকে ফেলে গেছে তার ছেলেমেয়েরা। পরে গভীর রাতে তাকে উদ্ধার করে ঢাকায় পাঠান সেখানকার লুডু খেলায় চুরি করেছেন একজন, টোটাবল্লম নিয়ে মুখোমুখি শত শত মানুষ, আহত 20। ঘটনা বুধবারের। একজন হাতের মধ্যে কূপ পড়ছে, একজনের হাত কাটে গেছে, কূপ কাটে সব। দেশের পরিস্থিতি খারাপ, এরপরে গরিবের তো খুব বেশাবা অনেকজন কাজ করলে কামাইব, কাজ তো না বুঝে করে। প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেও ব্রাহ্মণবাড়িয়ায় লাখো মুসল্লি অংশ নিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমিরের জানাজায়। স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান দাবি করেন, কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য রেলওয়ে বিভাগের অনুমতি নিয়ে ঢাকা থেকে 20 জন স্টাফ নিয়ে ট্রেনটি সিলেট আসে, কিন্তু স্টেশনের সিসি ক্যামেরায় ধরা পড়ে 55 জন যাত্রী স্টেশনে আসে। ইমদাদ শুধু রোগীদের তথ্য গোপন করার কারণে 42 জন আক্রান্ত হয়েছেন একটি মাত্র হাসপাতালের। মিডফোর্ড হাসপাতালের যে 42 জন আক্রান্ত হয়েছেন এর মধ্যে 23 জনই চিকিৎসক, সঙ্গে রয়েছেন 9 জন নার্স এবং রয়েছেন 10 জন সহায়ক জনশক্তি। আজ 19 এপ্রিল 2020 এবং আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন ঘড়িতে বাজে 10:20 রাত্র। তো করোনা ভাইরাস বলতে আসলে একটা শ্রেণীকে বোঝায় যেখানে অনেকগুলো ভাইরাস আছে। তো আমরা সাধারণত বলতেছি যে করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে। করোনা ভাইরাসে আমরা সবাই আক্রান্ত হয়েছি কম বেশি, শুনতে একটু ভয়ানক লাগলেও এটাই সত্য। আজকে সারাদিন রিসার্চ করে যা দেখলাম যে আমরা কম বেশি অনেকেই এই করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছি। আমাদের যে সাধারণ সর্দি লাগে তার একটা রিজন হচ্ছে এই করোনা ভাইরাস। আসলে অনেকগুলো ভাইরাস নিয়ে আসলে এটা তৈরি, মানে একটা শ্রেণী বলা যায়, একটা শ্রেণীর নামকে করোনা ভাইরাস বলা হয় এবং এই শ্রেণীর অন্তর্ভুক্ত অনেকগুলো ভাইরাস আছে। তো তাছাড়া সর্দির অনেক রকমের ভাইরাস আছে, প্রায় 200 প্রকার ভাইরাস সর্দির জন্য দায়ী, মানে ঠান্ডা আমরা যেটাকে সাধারণত বলে থাকি। তো বাংলাদেশে এই কোভিড-19 নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার কিছু অপ্রীতিকর ঘটনা সবাই দেখেছে যে জানাজার সমস্যা হয়েছে একটা, যে জানাজার অনেক মানুষ চলে আসছিল এবং পুলিশ সেটা নিয়ন্ত্রণ করতে পারেনি। তার আগে ব্রাহ্মণবাড়িয়াতে 2 পক্ষের সংঘর্ষ হয়েছিল। এগুলো নিয়ে অনেক ফেসবুকে অনেক রকম অনেক কিছু মন্তব্য আসতেছে। ব্রাহ্মণবাড়িয়াতে এই মারামারিগুলো আসলে খুব কমন জিনিস, খুব ছোট ছোট বিষয় নিয়ে তারা এই বিষয় নিয়ে মারামারি করে থাকে এবং একজনের 2 জনের ঝগড়া তখন পুরো 2 গ্রামের রূপান্তরিত হয় যে একদম 2 পক্ষ মারামারি লেগে যায়। তো এই পাবলিক গ্যাদারিং তারপরে বাংলাদেশে ঢাকায় বা অন্য সব বড় বড় শহরে দেখা যাচ্ছে যে এলাকাগুলোতে কোয়ারেন্টাইনের যে বিষয়টা বা লকডাউনের যে বিষয়টা সেটা খুব কম মানা হয়। মানুষ এখনও বাজারে যাচ্ছে, বাজার করছে, মানুষ মানুষের সাথে মিশছে, এই বিষয় নিয়ে অনেক কিছু হচ্ছে। তাছাড়া নানা রকমের ব্যবসা তৈরি হয়ে গেছে আর অনেক কিছু নিয়ে অনেক কিছুই আমরা দেখছি আসলে। তো এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। অনেকদিন পরে আমি আবার ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছি এবং আমি যেসব তথ্য নিয়ে কাজ করছি বা দেখেছি এর ভিতরে অনেকগুলো সংবাদের ক্লিপ দেখানো হবে বা দেখিয়েছি। তো এই হিসাবগুলো হচ্ছে যে এইসব সংবাদ আপনারা সবাই জানেন, সেক্ষেত্রে এগুলার রেফারেন্স লিঙ্ক না দিলেও হয়, কারণ হচ্ছে যে তাদের লোগো ব্যবহার হয়েছে সেই সংবাদ মাধ্যমের ভিডিওগুলোতে। তাছাড়া আমি যখন কোনো কথা দিয়ে কোনো বা স্লাইড শো বা কোনো ছবি যেগুলো আপনারা যেভাবেই ভাবেন না কেন, মানে প্রেজেন্টেশন আমি যেভাবে করব সেই তথ্যগুলোর লিঙ্ক আমি আবার আমার যে ওয়েবসাইট বা ভিডিও ডিসক্রিপশনে আমি উল্লেখ করে দেব, যাতে করে আপনারা এগুলো নিয়ে একটু পড়াশোনা করতে পারেন এবং আপনি নিজেও যদি গুগল করেন এবং একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন অনেক রকমের তথ্য চলে আসবে যেগুলা একটু মনে নাড়া দেওয়ার মতোই। আর ভিডিও শুরুতে আমি যেই বিশাল বড় 5 মিনিটের একটা পুরো দেশের যে অবস্থাটা আমি তুলে ধরেছি, এটা মানে সবাই কম বেশি দেখে আসলে হতাশ হয়ে গেছে। তো এই থেকে নিজের জায়গা থেকে যে একটু গবেষণা চালাই, দেখি কি কি আছে, এই রোগটা আসলে কি। তো
তো রিসার্চ করে যা জানলাম সেগুলো আপনার সাথে শেয়ার করব। এবং ব্যক্তিগতভাবে করোনা ভাইরাসের এই সময়টায় মানে কোভিড-19-এর যেই সময়টা যাচ্ছে সেই সময়ে নানা রকমের ব্যবসা, নানা রকম অসাধু বিষয়গুলো যে চলে আসছে, আমি নিজে যে ফেস করেছি সেগুলো নিয়েও আমি আলোচনা করব। তো ভিডিওটা কয়েক ভাগে ভাগ হবে এবং ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। যখন চীনে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা দেখা দিচ্ছিল তখনও বাংলাদেশে মাস্কের ব্যবহারটা তেমনভাবে শুরু হয়নি। তখন আমি এই ধরনের সার্জিক্যাল মাস্ক বা নর্মাল যে মাস্কগুলো আছে সেম কোয়ালিটির মাস্ক আমি 3-4টার মতো কিনেছিলাম, যেগুলা কিনেছিলাম মাত্র 5 টাকা দিয়ে। সেই মাস্কের দাম এখন এগুলা 100 টাকা পর্যন্ত গিয়েছিল যখন বাংলাদেশে প্রথম করোনা রোগী ডিটেক্ট হয় মার্চ মাসের প্রথম সপ্তাহে। তখন এই মাস্কগুলোর দাম আকাশচুম্বী হয়ে গেছে। এবং আমি এই ধরনের মাস্ক যেগুলো আছে যেটা আসলে কোনো কাজেরই না, এই মাস্কটা আমি কিনেছিলাম 85 টাকা দিয়ে। পরে দাম দর করেছিলাম, তারপর একটু দাম কম রাখছে সে। তো যাই হোক 80 টাকা চাইছিল বা কিছু একটা, যাই হোক এই দাম মনে নেই। তো 2টা কিনেছিলাম। তো ভাবলাম মনে হয় এটা একটু ভালো মানের হবে, কারণ আমি আমার এক ফ্রেন্ড থেকে দেখেছিলাম যে খুব মোটা শক্ত কাপড়ের এই মাস্কগুলো হয় এবং সেটাতে একটা ফিল্টার দেখেছিলাম প্লাস্টিকের, যেটা বাতাস শ্বাস যখন আমি ছাড়বো তখন সেটা বাতাসটাকে বের করে দেওয়ার জন্য ফিল্টারটা খুলে যায়, আর যখন শ্বাস নেব তখন ফিল্টারটা অটোমেটিক মানে বাতাসটাতে বিশুদ্ধ বাতাস কাপড় ফিল্টার হয়ে আসে, সেই জন্য ভালো কার্যকর ছিল। এবং সে মাস্কের ফেসবুক অনেক রিভিউ দেখেছিলাম যে নিচে অনেক মানে ময়লা জমতো, মানে এটা খুব কার্যকরী ধুলাবাড়ির জন্য। তো পরে দেখলাম যে এই মাস্কটা আসলে আমি কেনার পরে প্যাকেট থেকে খুলে দেখলাম যে এটা আসলে ফেক। এবং এটা আমি 2টা কিনেছিলাম 160 টাকা বা এরকম দাম দিয়ে কিনেছিলাম। তো এই মাস্কটা ধরা খেয়ে গেলাম। তারপরে যেটা দেখলাম যে এই মাস্কগুলো তখন 130, 140 টাকা, 200 টাকা পর্যন্ত চলে গেছে। অথচ এই মাস্কগুলো অ্যাকচুয়ালি ওয়ান টাইম ইউজ এবং এই মাস্কগুলো 5 টাকার। তো আমার কিনতে খুব হেজিটেশন ফিল হচ্ছিল যে কেন আমি এত দাম দিয়ে কিনবো। তারপরে যে জিনিসটা হলো সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ নিয়ে রাজনীতি শুরু হয়ে গেল। আমাদের বাসায় যেসব হ্যান্ড ওয়াশ ছিল আমরা রেগুলার যে ইউজ করতেছি যে দামে, সেই দাম থেকে প্রায় 10 টাকা 20 টাকা দাম বেড়ে গেল। দোকানের সব হ্যান্ড স্যানিটাইজার গায়েব, যেখানে আমি এরকমও হ্যান্ড স্যানিটাইজার আনছি যেখানে মেয়াদ ছিল মাত্র 2 মাস, মানে বিক্রি হইতো না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দোকান পুরোটা খালি। তারপরে এই হ্যান্ড স্যানিটাইজারের বিষয়টা চলে আসলো যে যার কাছে আছে তার খুব ভাব। অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজারের দাম মানে এটা দিয়ে হাত ধোয়া মানে হচ্ছে যে স্বর্ণের পানি দিয়ে হাত ধোয়ার মতো বিষয় হয়ে গেছিল। আর তারপরে যেটা হলো যে মানুষ বুঝে গেল যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেও লাভ নেই, কারণ হচ্ছে যে এটা কখনোই সাবানের বিকল্প না। এবং হ্যান্ড স্যানিটাইজার আগুনের সংস্পর্শে আসলে জ্বলে যেতে মানে হাত জ্বলে যেতে পারে, আগুন ধরতে পারে, রান্নাঘরে গেলে সমস্যা। তারপরে সাবানের উপর কিছু নাই। এরপরে দেখা গেল যে সাবান নিয়েও কারাকারি শুরু হলো, লিকুইড তো নাই। পরে দেখা গেল যে যে কোনো খার জাতীয় জিনিস যখনই ব্যবহার করবে মানুষ সেটা কাজে আসবে। এবং এই মাস্কগুলা যে কোনো কাজেরই না, যখন এটা প্রমাণ হইলো তখন এইসব মাস্ক, এই মাস্কটা কেনা হয়েছে মাত্র 40 টাকা দিয়ে। এবং এখানে একটা ফেক ফিল্টার, প্লাস্টিকের ফিল্টার দেওয়া আছে, যেটা প্লাস্টিকেরও না এবং এটা কোনো কাজের না, ফোম জাতীয় কিছু একটার 40 টাকা হয়ে গেছে। এবং তারও কিছুদিন পরে দেখলাম যে এই মাস্কের দাম 15 টাকায় দাঁড়া হয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ আসলে বুঝে গেছে যে এই জিনিসগুলো ফেক, তখন দাম কমে গেছে। অ্যান্ড এটা হচ্ছে ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডার কুরবানির সময় আমরা যারা ব্যবহার করে থাকি তারা জানে যে এই ব্লিচিং পাউডারগুলোর দাম আসলে কত। অ্যান্ড এই পরিমাণ ব্লিচিং পাউডার আমি কিনেছি 50 টাকা দিয়ে। তো পরে দেখা গেল যে এই ব্লিচিং পাউডারের দামেও ঝামেলা আছে, যেমন মানেও ঝামেলা আছে। অনেকের মতে এখানে চোখের গুঁড়ো মিশানো থাকতে পারে বা অন্য কিছু মিশানো থাকতে পারে। তো এই বিষয়গুলো দেখলাম যে বাজারে প্রচুর ভেজাল তৈরি হয়ে গেছে। এবং মজার বিষয় হচ্ছে যে এখন ভ্যানে করে নাকি পিপিআই ব্যবহার মানে বিক্রি করা হয়। তো এই বিষয়গুলো আসলে খুব হাস্যকর। এবং পিপিআই বাংলাদেশে নাকি যথেষ্ট আছে, অথচ যে পরিমাণ আছে সেই পরিমাণ যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে দেখা যাবে যে একদিনের মাত্র পিপিআই। এবং যারা বাসায় থাকি তারা তো থাকলাম, আর যারা বাইরে যাচ্ছে তারা পিপিআই পরে যাবে কি যাবে না এই নিয়ে তর্ক, শুরুর দিকে মাস্ক পরা নিয়ে তর্ক, মানে এক একভাবে এক এক রকমের
কথা শুনছিলাম আমরা আশেপাশ থেকে, এবং পরবর্তীতে দেখা গেল যে মাস্ক ব্যবহার করতেই হবে, এবং এই মাস্ক নাই মামার চেয়ে কানা মামা অবস্থা আর কি, যে পরে গেলে ভালো। যে মানে এক একজন এক একভাবে এই বিষয়গুলো আসলে উঠাচ্ছিল, এবং আমাদের এই মানুষগুলো বিরক্ত হয়ে গেছে একটা সময়। তারপরে যেটা হলো যে বাইরে যাওয়া বন্ধ করে দিল, খুব জরুরি না হলে বের হচ্ছে না মানুষ, কিন্তু তারপরেও কিছু মানুষ ঘর থেকে বের হয়। এখন যে সংখ্যাটা আমরা দেখছি, যে সংখ্যাটা দিন দিন বাড়ছে, এবং এই সংখ্যার বিশ্লেষণ নিয়ে ভিডিওর নেক্সট পর্ব। কোভিড-19 বাংলাদেশের যে অবস্থায় এখন আছে, IEDCR এর ওয়েবসাইটে গিয়ে যে জিনিসটা দেখা যাচ্ছে আর কি, IEDCR.gov.bd, সেখানে কোভিড-19 যে টোটাল কেস সেখানে 2456 জন দেখাচ্ছে, এবং IEDCR করেছে 816 জন শনাক্ত, এবং বাকি ল্যাবগুলো 1640 জন শনাক্ত করেছে, এবং এই পর্যন্ত বাংলাদেশে মৃত্যু 91 জন, এবং রিকভারি করেছে মাত্র 75 জন, মানে মৃত্যুর হার রিকভারির হার থেকে একটু বেশি। এবং যদি আমরা এই ডাটা ওয়াইজ কেসগুলো দেখি, স্ক্রিনের এদিকে আমি দিয়ে দিয়েছি যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখা যায় যে প্রথম সপ্তাহে বাংলাদেশে 8 মার্চ যখন প্রথম শনাক্ত হয় রোগী, তখন 5 জন ছিল প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে ছিল 28 জন, পরের সপ্তাহে 18 জন, এবং পরের সপ্তাহে 131, এবং এর পরের সপ্তাহে 1116 জন। এটা আমি নিজে হিসাব করে বের করেছি, এবং গড়ে সপ্তাহে ধরা পড়ছে প্রথম সপ্তাহে 0.7 জন, মানে এক সপ্তাহে 7 দিন হিসাব করলে দিনে কতজন পড়ে আর কি। পরের সপ্তাহে গড়ে একদিনে 4 জন, এরপরের সপ্তাহে গড়ে 2.5 জন 2.57, এবং এরপরের সপ্তাহে মানে 1 এপ্রিলে সংখ্যাটা হচ্ছে দিনে 16.14 জন, এবং হিসাব মতে তাহলে আপনি ধরে নিতে পারেন যে ঘন্টায় কতজন আক্রান্ত হচ্ছে। এবং পরের দিন মানে পরের সপ্তাহে মানে 8 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত 159 জন আক্রান্ত হয়েছে। সেই ক্ষেত্রে আমরা যদি দিনের হিসাবে আর কি, গড়ের দিনের হিসাবে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে 24 ঘন্টা কতজন লোক আক্রান্ত হচ্ছে, আপনি চাইলে খুব সহজে মিনিটে চলে যেতে পারেন যে মিনিটে কতজন আসলে আক্রান্ত হচ্ছে। তো এই হিসাবটা আপনারা যদি খুব ভালোভাবে দেখেন তাহলে দেখা যাবে যে আগের সপ্তাহে মোট যতগুলো কেস, কথার কথা ধরুন 24 মার্চ থেকে 31 মার্চ 18 জনের মতো আক্রান্ত হয়েছিল সেই সপ্তাহে। পরের সপ্তাহে সেই 1 এপ্রিল থেকে 7 এপ্রিল মোট শনাক্ত হয় 113 জন। এই 113 জনের যদি আমরা গড় করি তাহলে দেখা যায় 16.14, এবং গত সপ্তাহে একদিনে ধরা পড়েছিল, পুরো সপ্তাহে 18 জন, আর পরের সপ্তাহে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দেখা যাচ্ছে যে গড়ে দিনেই 16.14, মানে ধরলাম 17 জন, মানে কাছাকাছি। এবং আগের সপ্তাহগুলোর তথ্য যদি আমরা একটু হালকা করে বিশ্লেষণ করি দেখা যাবে যে মোট সপ্তাহে যে সংখ্যাটা ডিটেক্ট হচ্ছে সেটা পরের সপ্তাহে দিনে সেই পরিমাণ রোগী ডিটেক্ট হচ্ছে। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে সামনের সপ্তাহে বাংলাদেশের যে অবস্থা, আমি একটা প্রিডিক্ট করেছিলাম, মানে নিজের হিসাব করেছিলাম, এবং হিসাবটা কাছাকাছি মিলছে কাছাকাছি মিলছে না, তো সেই হিসাবে তথ্যের ব্যাখ্যায় পুরোপুরি যাব না। শুধু এইটুকুই বলবো যে আজকে আমি ভিডিও রেকর্ড করছি যে তারিখে 19 এপ্রিল। 20 এপ্রিল আমার ধারণা আর কি, যেই ফ্লোটা IEDCR ওয়েবসাইট থেকে আমরা দেখছি যে রোগটা হঠাৎ করে বাড়ে, তারপরে একটু কমে আবার অনেক গুণ বেড়ে যায়। তো সেই হিসাবে ঠিক সেম প্যাটার্ন যদি এই জিনিসটা ফলো করে তাহলে দেখা যাচ্ছে যে এখন 312 জন যেখানে আছে, আগামীকাল সম্ভবত 600 জনে চলে যেতে পারে এই ফ্লো যদি মেনটেন করে। এবং আমি চাইবো না যে 600 জন আক্রান্ত হোক, আমি চাইবো 200 জন বা 100 জনে নেমে আসুক, মানে যতজন লোক আক্রান্ত হয়েছে সংখ্যাটা আস্তে আস্তে কমে আসুক। কিন্তু ভোগাবে অনেক। এবং সাধারণ হিসাবে বলা যায় যে পৃথিবীর যে বিভিন্ন দেশের যে হিসাব, করোনা ভাইরাসে আক্রান্ত লোকের সাথে টেস্টিংয়ের যে হিসাবটা আমি একটু পরে আবার দেখাবো, সেই হিসাবে বাংলাদেশের টেস্ট খুব কম হচ্ছে, যে কারণে আসলে হয়তোবা 600 জন ঠিকই আক্রান্ত হয়েছে। আগামীকালকে আমরা যদি বেশি টেস্ট করতাম তাহলে হয়তোবা 600 জনে পাইতাম, কিন্তু
টেস্টের সংখ্যাটা একটু কম হচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের কিছু সরকারেরও সীমাবদ্ধতা আছে। তো যাই হোক, এখন আমি একটা নতুন আরেকটা স্লাইডে চলে যাচ্ছে, আরেকটা ভিডিওর মানে একটা তথ্যের উপর ভিত্তি করে জাস্ট সোয়াইপ করব, সেইখানে চলে যাই। স্ক্রিনে এখন যে চার্টটি দেখছেন সেটা IEDCR এর ওয়েবসাইট থেকে নেওয়া 20 এপ্রিলের। গতকালকে যখন আমি বলেছিলাম যে 20 এপ্রিল সম্ভবত 600 জন আক্রান্ত হবে, কিন্তু দেখা যাচ্ছে যে 20 এপ্রিল আক্রান্তের সংখ্যা হচ্ছে 492, যা প্রায় 500-র কাছাকাছি। এবং হিসাবটা তাহলে খুব কাছাকাছি না গেলেও দেখা যাচ্ছে যে সংখ্যাটা ক্রমান্বয়ে বাড়ছে এবং এটা খুব ভয়াবহতার দিকে যাচ্ছে। এবং এই সংখ্যার যে সংক্রমণের হারটা আমরা ধারণা করছি, সেই হিসাবে যদি আসলেই এগিয়ে যায়, তাহলে বাংলাদেশে এপ্রিল মাসেই আক্রান্তের সংখ্যা প্রায় লক্ষের কাছাকাছি চলে যাবে। সেটার কমও হতে পারে, সেটার বেশিও হতে পারে। এখন আমরা যে ভিডিওটা দেখব, সেই ভিডিওটাতে এই বিষয় নিয়ে একটু আলোকপাত করা হয়েছে যে বিদেশের দেশগুলোর যে বর্তমান অবস্থার সাথে বাংলাদেশের অবস্থার সাথে বিদেশের সেই দিনগুলোর সাথে যদি তুলনা করা হয়, তাহলে আসলে সংখ্যাটা কি অবস্থায় যাচ্ছে, এবং আমেরিকার বর্তমান যে অবস্থা, সেই অবস্থার থেকেও বাজে অবস্থায় আমরা যেতে পারি, যেটা আমরা পরবর্তী যে ভিডিওটা এখন দেখব সেই ভিডিওতে সেটা স্পষ্ট হবে। স্ক্রিনে এখন একটা টেলিভিশনে সম্প্রচারিত একটা পরিসংখ্যান দেখানো হচ্ছে। এখানে এখন ফুল স্ক্রিনে আপনারা দেখছেন। তো এখানে দেখা যাচ্ছে যে 40তম দিনের পরিসংখ্যান। এটা কোন টিভি চ্যানেল আমি ঠিক জানি না, তবে এটা টিভি চ্যানেলের এতটুকু আপনারা নিশ্চিত থাকেন। আমার ফেসবুক থেকে এটা কালেকশন করা। তো এবং এই জরিপটা মিথ্যা না, যে 40তম দিনে আক্রান্ত যে সময় হয়েছে ফ্রান্স, তখন আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল 423 জন, এবং সেদিন মারা গিয়েছিল মোট বা দিনে, যাই হোক আমি মৃত্যুর হিসাবটাতে যাচ্ছি না, টেস্টের হিসাবে যদি যাই তাহলে দেখা যাচ্ছে যে প্রতি 10 লাখে টেস্ট হয়েছে 5114 জন। যুক্তরাজ্য মানে আমেরিকা, সেখানে 590 জন আক্রান্ত হয়েছিল 40তম দিনে, এবং টেস্ট হয়েছিল 6152 জন প্রত্যেক 10 লাখে, মানে 1 মিলিয়নে। যুক্তরাষ্ট্র 100 জন আক্রান্ত হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে টেস্ট করা হয়েছে প্রত্যেক 10 লাখে 9866। ভারতে 40তম দিনে আক্রান্ত সংখ্যা ছিল 62, এবং টেস্ট হয়েছে প্রত্যেক মিলিয়নে 199। আর বাংলাদেশে 40তম দিনে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 1838, এবং 103 জন প্রত্যেক মিলিয়নে চেক করা হয়েছে, যে এই সংখ্যাটা আসলে খুবই কম অন্য সব দেশের তুলনায়। এবং মৃত্যুর যে সংখ্যাটা আছে সেটা নিয়েও যদি আমরা দেখি, তাহলে বিষয়টা একটু হতাশ করার মতোই আসলে, যে অন্য সব দেশের থেকে আমাদের দেশের অবস্থাটা আসলে ভয়াবহতার দিকে যাচ্ছে। তো এখন আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে কোভিড-19 আসলে আসলো কোথা থেকে, কিভাবে, কেন, কি, এই বিষয় নিয়ে এখন আলোচনা করব। করোনা ভাইরাস হচ্ছে একটা শ্রেণী যেটার অন্তর্ভুক্ত আছে অনেকগুলো ভাইরাস। তো এটা নিয়ে আলোচনা আগেও করেছি। তো এই করোনা ভাইরাসের যে ভাইরাসগুলো আছে সেগুলোর অনেক বৈশিষ্ট্য আছে, যেটা আপনি উইকিপিডিয়াতে ঢুকলে করোনা ভাইরাসের যে আর্টিকেলটা আছে উইকিপিডিয়াতে, যেটার লিঙ্ক ভিডিওর শেষে দেওয়া থাকবে বা আলোচনা শেষে দেওয়া থাকবে। তো ওইখানে আপনি যদি যান তাহলে দেখবেন যে সাধারণত করোনা ভাইরাস খুব বেশি একটা ক্ষতি করে না মানুষের, কিন্তু দেখা গেছে যে কিছু কিছু করোনা ভাইরাস অনেক মানুষের মানে যে আক্রান্ত হওয়ার পরে মৃত্যুর হার 30%। আবার কিছু কিছু আছে জাস্ট সর্দি, কখনো সেটা জ্বরের পর্যায়ে যায়, আবার কখনো সেটা মহামারী আকার ধারণ করে, যেমন সার্স, মার্স, এবং সর্বশেষ কোভিড-19 অথবা SARS-2। এখন এই SARS-2 বলার পিছনে অনেক যৌক্তিক কারণ আছে, সেই বিষয়গুলো নিয়েও আমি আলোচনা করব। তো সাধারণত করোনা ভাইরাসের প্রকোপটা দেখা যায় শীতকালে এবং বসন্তের শুরুর দিকে। এর কারণটা হচ্ছে যে সেই সময়ে আপনি করোনা ভাইরাসের জন্য যেই আদর্শ যেই তাপমাত্রাটা দরকার, সেই তাপমাত্রাটা তারা পায়। আর আমরা খেয়াল করলে দেখব যে শীতকালে বা বসন্তকালে আমাদের খুব সর্দি হয়,
এবং সাধারণত জ্বর হয় এবং আমরা ভাইরাস জ্বর বলে খুব ইজিলি কাটিয়ে দিই। অনেকের এই করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত যে সর্দি জ্বর বা আমরা ভাইরাস জ্বর যেটাকে বলে থাকি সাধারণত, তবে হ্যাঁ এই ভাইরাস জ্বর শব্দটাকে আর করোনা ভাইরাসের সাথে অ্যাকচুয়ালি মিলিয়ে কথা বলার মতো প্রফেশনাল বা জ্ঞানী লোক আমি নই। তারপরেও যতটুকু আমি উইকিপিডিয়াতে হাতাহাতি করে যতটুকু পেয়েছি তাতে বোঝা যায় যে আসলে করোনা ভাইরাস এর জন্য দায়ী। তো আমার পরিচিত একটা ফ্যামিলি যাদের বাসায় আমি দেখেছি যে এই ভাইরাস বাহিত রোগটা খুব বেশি আকারের। আবার দেখা গেছে যে আমার ব্যক্তিগতভাবে আমার ঘরে আমার সর্দি লাগলে আমারই লেগে থাকে। তার মানে হচ্ছে যে সর্দি আসলে অ্যালার্জির সর্দিও আছে, আপনি এটারও একটা প্রমাণ আছে, সেটা নিয়েও আসলে ভিডিওর একটা লিঙ্ক আমি দিব। তো আর্টিকেলের লিঙ্ক অ্যাকচুয়ালি, তো সেখানে বলা আছে যে আসলে অ্যালার্জি জনিত কারণে আপনার সর্দি হইতে পারে, কিন্তু ভাইরাস বাহিত সর্দির যে বৈশিষ্ট্যগুলো সেটা অ্যালার্জি জনিত যে সর্দি সেটা থেকে একটু আলাদা। তো এই বিষয়গুলো খুব অবাক করার মতো লেগেছে আমার কাছে। যখন আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব তখন ভাবছি যে এটা সবার আগে তুলে ধরা উচিত। তো করোনা ভাইরাসের এই মূল দোষী হচ্ছে আমরা সবাই আসলে এই রোগে আক্রান্ত কখনো কোনো না কোনোভাবে হয়েছি। তবে আবারও বলছি যে এই জ্ঞান আমি রাখি না যে গ্যারান্টি দিয়ে সবাই আক্রান্ত হয়েছে বলার মতো মানদণ্ড আমার নেই। তারপরে বলা যায় যে কম বেশি আক্রান্ত হয়েছে অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, যা সাধারণ সর্দির জন্য করোনা ভাইরাসই দায়ী। এবং করোনা ভাইরাসের সাধারণ অনেক রকমের ভাইরাস আছে যেগুলো বেশি একটা আক্রমণ করতে পারে না মানুষকে, এবং করোনা ভাইরাস কিন্তু নতুন ভাইরাস অ্যাকচুয়ালি না। 1950-এর দিকে করোনা ভাইরাসের যে ভয়াবহ দিকটা, মানে ব্রঙ্কাইটিস যেই রোগটা আমরা চিনি, সে ব্রঙ্কাইটিস হচ্ছে করোনা ভাইরাসের কারণেই হয়, করোনার একটা ভাইরাসের কারণে। এবং এই করোনা ভাইরাস মানুষ যেইটা সর্দি কাশি হিসাবে বহন করছে সেটার বয়সও কম না। নিউ হ্যাভেন ভাইরাসও বলা হয় অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, যদি আমি ভুল না বলে থাকি। বাংলা উইকিপিডিয়াতে পেয়েছি, যেটা ইংলিশ উইকিপিডিয়াতে পাইনি। তো এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আলাপ তো হবেই। তো এরকম দেখা যাচ্ছে যে আসলে করোনা ভাইরাস নতুন কিছু না, এটা খ্রিস্টপূর্ব থেকেই এটা আছে, মানে অনেক বছর আগে। তো এই তথ্যগুলো এখন স্ক্রিনে চলে আসবে এবং এই তথ্যগুলো নিয়ে আসলে হালকা বর্ণনামূলক আলোচনা এখন হবে। আশা করি উপভোগ করবেন এই জার্নিটা। ভিডিওর শুরুতেই তো বলেছি যে করোনা ভাইরাস হচ্ছে একটা শ্রেণীর নাম, যেখানে অনেকগুলো ভাইরাস নিয়ে এটার পরিবার। তো মানব করোনা ভাইরাস দেখা গেছে যে সাধারণত 4টা, এবং সেগুলোর কিছু বৈজ্ঞানিক নাম আছে যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং যেখান থেকে স্ক্রিনশটটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে উইকিপিডিয়া থেকে নেওয়া। এখানে আপনি যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন যে সাধারণ মারাত্মক হয়ে থাকে যে নিচে 3টা ভাইরাসের নাম লেখা হয়েছে, এবং সেখানে বৈজ্ঞানিক নামগুলো মূলত দেওয়া হয়েছে। তবে আমরা যেই সাধারণত যেভাবে পরিচিত সেটা হচ্ছে যে সার্স ভাইরাস, মার্স ভাইরাস এবং SARS-2 নতুন নাম দেওয়া হয়েছে এটা, যেটা কোভিড-19 নামেও পরিচিত, নোভেল করোনা ভাইরাস নামেও এটা পরিচিত। তো বিষয়টা হচ্ছে যে চীনে যখন এই রোগটা প্রথম আবিষ্কার হয়, করোনা ভাইরাস 2 বা কোভিড-2 বা সার্স ভাইরাসের দ্বিতীয় সংস্করণ কোভি-2, তো এই ভাইরাসের যেই লক্ষণগুলো ছিল সেই লক্ষণগুলোর সাথে 70% মিল পাওয়া যায় সার্স ভাইরাসের, যে ভাইরাসটা 2003 সালে হংকংয়ে বেশ ভালোভাবে ছড়িয়ে পড়েছিল এবং মাত্র 8,000 লোক আক্রান্ত হয়েছিল। কারণ মাত্র বলছি এই জন্য যে বর্তমানে করোনা ভাইরাস 5 লক্ষের উপরে চলেই গেছে। সংখ্যায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তো এই সার্স ভাইরাস যে পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছে এবং যে পরিমাণ মানুষ মারা গিয়েছে সেই সংখ্যাটা বর্তমানে খুবই কম আমাদের বর্তমানের যে করোনা ভাইরাস বা SARS-2 বা কোভিড-19 সেটার তুলনায়। তো এই ভাইরাসটা কিন্তু চীন থেকেই এসেছে, এবং সেই ভাইরাসের যে বিবিসিতে এই বিষয় নিয়ে একটা প্রতিবেদনও আছে যে ইতিহাসের সাক্ষী কিভাবে সার্স রোগের মোকাবেলা করেছিল হংকং। তো চীনের গুয়াংডং এলাকা থেকে আসলে একজন ডাক্তার হংকংয়ে এসেছিলেন এবং তিনি একটা বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলেন, এবং সেখান থেকে তিনি ভাইরাসটা নিয়ে আসেন। এবং উনি যখন
একটা লিফটে উঠে ওনার রুমে যাচ্ছিলেন, তখন উনি সেখানে হাঁচি দিয়েছিলেন এবং সেই হাঁচি থেকে যেইভাবে রোগটা ছড়িয়ে গিয়েছিল সেটা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের ভিতরে সেটা ছড়িয়ে গিয়েছে। এবং এখন স্ক্রিনে সেই দেশগুলোর নাম আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু সবসময় রিমেম্বারিংয়ে থাকে না, তারপরেও কানাডা, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম ভাইরাসটা আসলে খুব ভালোভাবে ছড়িয়ে গিয়েছিল। তো দেখা যাচ্ছে যে সার্স ভাইরাস হঠাৎ করে গায়েব হয়ে গেল 2005 সালের দিকে ভাইরাসটি সর্বশেষ শনাক্ত হয়েছিল এবং এরপরে হঠাৎ করে ভাইরাসটা গায়েব হয়ে গিয়েছিল। তো এই ভাইরাস চলাকালীন অবস্থায় বিবিসির যেই আপনারা যে রিপোর্টটা এখন স্ক্রিনে যেটার স্ক্রিনশট আবার দেখতে পাচ্ছেন, সেখানে দেখা যায় যে তখন হংকংয়ের মানুষ আপ্রাণ চেষ্টা করেছিল এই ভাইরাসটাকে কিভাবে রোধ করা যায়। তার জন্য তারা বাসায় পর্যন্ত মাস্ক ব্যবহার করত এবং তারা খুব সফলতার সাথে করোনা ভাইরাসের যে প্রকোপটা ছিল সেই সময়, সেই সার্স ভাইরাসকেও করোনা ভাইরাসই বলা হয়, তো সেই হিসাবে কিন্তু সংখ্যাটা তারা নিয়ন্ত্রণ করতে পেরেছিল মহামারী আকার ধারণ করার থেকে। কারণ হচ্ছে সেটাও হাঁচি-কাশির মাধ্যমেই ছড়াতো। তো আমরা এই সার্স ভাইরাসের যেই সময়কালটা দেখছি যে 2005 সালে শেষ দেখা গিয়েছিল, তো এই 5 সাল থেকে 2019 সালের শেষ মানে ডিসেম্বরের 31 মানে হচ্ছে 2020 সাল, এই যে 15 বছরের মতো বা 14 বছরের মতো সময় বা এক যুগ সময় যে পৃথিবী পেয়েছিল, কেন সার্স ভাইরাস নিয়ে আর রিসার্চ করেনি? হঠাৎ করে যখন এই ভাইরাসটা গায়েব হয়ে গিয়েছে যে নতুন করে হয়তো এটা আসতে পারে, এই 12টা বছর বিজ্ঞানীরা কি করেছিল সেটা নিয়ে আসলে অনেকের প্রশ্ন যে কেন এটা করলো না। এটার একটা কারণ আমি একটা আর্টিকেল লিখেছিলাম, যে আর্টিকেলের লিঙ্কটা এখন খুঁজে পাইনি। সেটা হচ্ছে যে মুনাফা লাভের আশায় আসলে ল্যাবগুলো, অনেকগুলো ল্যাব, সব ল্যাবের কথা বলবো না, যে রিসার্চ করে, যেহেতু সার্স ভাইরাস গায়েব হয়ে গেছে সেই বিষয় নিয়ে রিসার্চ করে এখন লাভ নেই। তখন অনেক রিসার্চ থেমে গেছিল এবং বর্তমানে যেই রিসার্চগুলো করা হচ্ছে করোনা ভাইরাসের অ্যান্টিবডির নিয়ে, যে কিভাবে এটা প্রতিরোধ করা যায়, ভ্যাকসিন কীভাবে তৈরি করা যায় করোনা ভাইরাসের, তখন ওই 2005 সালের যেই রিসার্চ ছিল সেই বিষয়গুলোও এখানে অনেক সময় কাজে আসছে। কারণ হচ্ছে যে সার্স ভাইরাসের সাথে SARS-2 মানে করোনা ভাইরাসের অনেকটা মিল আছে। এবং মজার বিষয় হচ্ছে যে করোনা ভাইরাস চীনে যে বৈশিষ্ট্য নিয়ে এসেছিল সেই বৈশিষ্ট্যটা আসলে আস্তে আস্তে পাল্টে ফেলেছে। করোনা ভাইরাসকে এখন 3 ভাগে ভাগ করা হয়েছে এবং এটারও একটা রেফারেন্স লিঙ্ক দেওয়া আছে। ডেইলি স্টারে এই খবরটা বের হয়েছিল যে করোনা ভাইরাস এক একটা এক এক রকম। তাছাড়াও দেশের আরও অনেক পত্রিকায় এই বিষয় নিয়ে আর্টিকেল বেরিয়েছে যে চীনে যেই ভাইরাসটি এসেছিল সেই ভাইরাসটা পরিবর্তন হয়ে টাইপ এ, টাইপ বি, টাইপ সি এরকম 3টা আছে। টাইপ এ হচ্ছে যে ধারণা করা হয় যে বুনোরুই অথবা বাদুড় থেকে এই ভাইরাসটা এসেছে এবং সেটা সরাসরি সংক্রমিত হয়েছে সেই বিশেষ বাজারে এবং সেইখান থেকে এই ভাইরাসটি ইউরোপে চলে গেল এবং ইউরোপের সেখানে বা পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে এবং ইতালিতে যেই লোক সংক্রমণ করেছিল বলে ধারণা করা হয় সেই মেক্সিকান লোকের মধ্যে সেই ভাইরাসটা যাওয়ার সময়ও বা সেই লোকের মধ্যেও 10 বার সেটা বিবর্তন হয়েছিল, মানে মিউটেশন হয়েছিল। তো এতগুলা পরিবর্তন হয়ে করোনা ভাইরাস টাইপ বি থেকে সিতেও চলে গেছে। বাংলাদেশে যেই করোনা ভাইরাসটি আসছে সেটা আসলে টাইপ সি। তো এই ভাইরাসের যেই লক্ষণগুলো আছে সেটা হচ্ছে ইতালির ভাইরাস থেকে এসেছে। বাংলাদেশের যেই আক্রান্ত হচ্ছে যে ব্যক্তিরা, তার মানে হচ্ছে যে চীন সফল হয়েছে টাইপ বি পর্যন্ত আটকাতে, অ্যাকর্ডিং টু ডেইলি স্টারের যেই নিউজ। তো এইভাবে হিসাব করলে দেখা যাচ্ছে যে এই ভাইরাসটা আস্তে আস্তে বিবর্তিত হচ্ছে এবং আমার যতটুকু ব্যক্তিগত ধারণা এবং এই ধারণাটার কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ বা ব্যাখ্যা নেই, সেটা হচ্ছে যে সেই সার্স ভাইরাসই নতুন রূপে করোনা ভাইরাস 2 বা SARS-2 বা কোভিড-19 যেটাই বলি না কেন, এটা আসলে রূপান্তরিত হয়ে আসছে। মানে এক যুগ সময় সার্স ভাইরাস আমাদেরকে দিয়েছিল যে রিসার্চ করার একটা সুযোগ দিয়েছিল এবং এই এক যুগ সময় এটা ডেভেলপ হয়েছে বাদুড়ের মাধ্যমে বা বুনোরুইয়ের শরীরের মধ্যে। কারণ হচ্ছে যে ভাইরাসের বিবর্তনটা প্রাণী দেহে মানে বংশ পরম্পরা সেটারও বৈশিষ্ট্য পাল্টাতে থাকে। তো 12 বছর সময় নিয়ে সার্স ভাইরাস
আরেক নতুন রূপে হয়তো আমাদের সামনে হাজির হয়েছে এবং এই সময়টা আমরা কাজে লাগাতে পারি না। তো এই হচ্ছে গিয়ে সার্স ভাইরাসের সাথে কোভিড-19 বা SARS-2 ভাইরাসের একটা মিল। তো এই হচ্ছে একটা হিসাব। এখন আসে যে চীনের যেই ডাক্তার প্রথম এই রোগটা শনাক্ত করেছিল তার সম্পর্কে যদি আমরা খোঁজ খবর নেই তাহলে ওনার নাম হচ্ছে লি ওয়েনলিয়াং। তিনি 30 ডিসেম্বর করোনা ভাইরাসের মানে করোনার নতুন যে সংস্করণ কোভিড-19 বা SARS-2 সেটার একটা সম্ভাবনা উনি দেখতে পেলেন যে একটা রোগী ডিটেক্ট হয়েছে যার SARS ভাইরাস আছে, এবং তখন তিনি চিন্তিত হয়ে গেছিলেন এবং তিনি তার যে কলিগ ছিল তাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিল এবং পরে জনসচেতনতার জন্য উনি হয়তো বা বিষয়টা ছড়িয়ে গিয়েছিল কোনোভাবে। তো চীনের সরকার পরে 3 জানুয়ারি তাকে দিয়ে মুচলেখা দিয়েছিল যে আপনি গুজব ছড়াচ্ছেন, এটা একটা স্টেটমেন্ট দেওয়াইয়া তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকে ট্রিটমেন্টের জন্য আবার মানে যেই হাসপাতালে তিনি ছিলেন উহানের সেই হাসপাতালে আবার ওনাকে ডিউটিতে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয় বা উনি নিজে যুক্ত হয়েছেন বা নিজের দায়িত্ব থেকে গিয়েছেন এবং তখন ওইখানে যে রোগী তাদের সংস্পর্শে এসে উনি আবার আক্রান্ত হয়ে যান। তো ওনার যেই রিসার্চের হিসাবটা উনি যেই ভাবনাটা করেছিলেন, যে রিপোর্টটা তিনি নিয়ে এসেছিলেন মানুষের সামনে, তখন যদি সচেতন হতো তাহলে জিনিসটা ছড়াইতো না। এবং টেলিগ্রামের একটা আর্টিকেল যেটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তারপরেও সেখানে আপনারা আর্টিকেলটা তো অবশ্যই পড়বেন। তারপর সেখানে লেখা ছিল যে পেশেন্ট 0 অফ কোভিড-19 মে নেভার ফাউন্ড, মানে এটা আপনার কখনো খুঁজে পাবেন না যে প্রথম কে আসলে আক্রান্ত হয়েছে। কোভিড-19 যে আক্রান্ত প্রথম ব্যক্তি সেই পুরুষ লোকটিও প্রথম আক্রান্ত ব্যক্তি নয়। চীন খুঁজে বের করেছিল একজন মহিলাকে যিনি একজন চিংড়ি ব্যবসায়ী, এবং পরবর্তীতে এই টেলিগ্রাম যেটা যুক্তরাষ্ট্রের একটা পত্রিকা, সেখানে এই বিষয়টা নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে পেশেন্ট 0 আসলে খুঁজে পাওয়া সম্ভব না। পেশেন্ট 0 আসলে তাদেরকে বলা হয় যে এই রোগের প্রথম ভিকটিম কে, মানে যে কোনো রোগেরই প্রথম ভিকটিম যে তাকে বলা হয় পেশেন্ট 0। তো এই রোগীটাকে আসলে কখনো খুঁজে পাওয়া যাবে না, এটা একজন বিশেষজ্ঞের দাবি। তাছাড়াও আপনি আরও ইন্টারনেটে এরকম আরও অনেক হিসাব নিকাশ পেয়ে যাবেন। তো করোনা ভাইরাস নিয়ে আসলে এখন বলতে গেলে বৈশ্বিক রাজনীতি চলছে। একবার আমেরিকা বলছে যে এই ভাইরাসটা কোভিড-19 আমেরিকা তৈরি করে নাই, একবার চীন বলছে চীন তৈরি করে নাই, এবং আজকে বা কালকে চীন স্বীকার করেছে যে এটা আসলে কেউ তৈরি করতে পারবে না, মানুষের দ্বারা এই ভাইরাসটা তৈরি করা সম্ভব না। যেটা আপনারা ইউটিউবে বা টেলিভিশনে সংবাদ মাধ্যমে যেই নিউজগুলো হয় বা পত্র পত্রিকা আপনারা কিন্তু এই বিষয়গুলো আপনারা দেখছেন। তো বিষয়টা হচ্ছে যে করোনা ভাইরাসের যেই উৎপত্তি এবং করোনা ভাইরাসের যেই ধরনগুলো আমাদের সামনে চলে আসছে এবং যেভাবে বিবর্তন হচ্ছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশ এখন যেভাবে এটার ভ্যাকসিন তৈরির জন্য উঠে পড়ে লেগেছে, এর কারণ হচ্ছে যে ভ্যাকসিন তৈরি করতে পারবে সেই এখন রাজা। এবং করোনা ভাইরাসে যে পরিমাণ মানুষ আক্রান্ত হবে মনে করা হচ্ছে তার থেকে সংখ্যাটা আরও অনেক বেশি হইতে পারে। এবং যুক্তরাষ্ট্র প্রথম দিকে কোনো পাত্তাই দেয় না বিষয়টাকে, ইতালি, ফ্রান্স, স্পেন কেউই পাত্তা দেয় না, তারা এখন মাসুল গুনতেছে। এবং বাংলাদেশের সরকার যথেষ্ট চেষ্টা করেও পারেনি। এর পিছনে কারণ হচ্ছে যে সরকার একটু দেরিতে পদক্ষেপ নিয়েছে, যেটা বলতে একটু কষ্ট হলেও মনের কষ্ট হইলেও সত্য যে সরকার 17ই মার্চ থেকে স্কুলগুলো বন্ধ রেখেছিল, কিন্তু অফিস আদালতগুলো 24 তারিখ পর্যন্ত খোলা ছিল। এবং লকডাউনের বিষয়টা জনগণের মধ্যে নিশ্চিত করতে পারেনি সরকার, যেটা আসলে সরকারও বুঝে নাই যে ছুটি দেওয়ার পরে যে মানুষ গ্রামে চলে যাবে। কারণ ঢাকা শহরে যেসব মানুষ স্কুল ছুটির পরেও ছিল, সেই সব মানুষ অফিস আদালত বা যেসব সরকারি প্রজ্ঞাপনের অন্তর্ভুক্ত ছিল, যেসব সংস্থা অফিস, সেসব লোকগুলো যে ঢাকা ছেড়ে চলে যাবে সরকারের আসলে এটার কোনো ধারণা ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে যে ইতালি থেকে যেসব বাংলাদেশি ভাইয়েরা ফেরত আসছে বা পরিবারগুলো, মানে আমি যেভাবে আপনারা যেভাবে ভাবেন, এই মানুষগুলো ফিরে আসার সময় দেখা গেছে যে যারা
আসলে রোগী না, যাদের মধ্যে কোনো লক্ষণই প্রকাশ পায়নি, তারা এটা বলতে আসলে মানে এক রকম ফিল হয় যে তারা হয়তো বা ভাইরাসটা নিজের অজান্তেই নিয়ে আসছে। তাদের উচিত ছিল যে নিজ নিজ অবস্থানে থাকা, কারণ হচ্ছে যে মহামারীর সময় এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়াটাই সেফ না, কারণ বাংলাদেশও তো সেফ নাও হইতে পারতো, উনি বিমানে তো সংক্রমিত হইতে পারতো বা এয়ারপোর্টে হইতে পারতো, উনি এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তো ওনাকে ডিটেক্ট করার মতো যে কিট বা অন্য কিছু বা লক্ষণটা প্রকাশ আজকে পাবে না কালকে পাবে লক্ষণ দিয়ে আসলে বিবেচনা করা যাচ্ছে না। এবং থার্মাল স্ক্যানার দিয়ে আপনি শরীরের তাপমাত্রা স্ক্যান করতেছেন, অথচ যদি ওই ব্যক্তি একদিন আগে আক্রান্ত হয়ে থাকে বা বিমানে আসার সময় আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু এইটা ফিগার আউট করা সম্ভব না। এবং টেস্টেও হয়তো বা নেগেটিভই আসবে, কারণ হচ্ছে যে জাস্ট সে ফ্রেশ জাস্ট বহন করতেছে, তার শরীরে এখনও সেভাবে সংক্রমিত করে নাই, যে কারণে হয়তো বা তার টেস্টে সেই রেজাল্ট নাও আসতে পারে। যে কারণে দেখা গেছে যে ইতালি থেকে আসা যেই মানুষরা ছিল তারা যখন বিভিন্ন অঞ্চলে চলে গেছে তারপরে দেখা গেছে যে সেই অবস্থাটা আসলে প্রকাশ পাচ্ছে যে কিভাবে ছড়াচ্ছে এবং মানুষের ভিতরে যে বিষয়টা ভালোভাবেই ছড়াচ্ছে। এবং কমিউনিটি ট্রান্সমিশন বলার যেই সময়টা দরকার ছিল, সরকার চাইলে কমিউনিটি ট্রান্সমিশনের বিষয়টা মাথায় না এনেও চাইলে এইটা আগে থেকেই গুরুতর করতে পারতো যে কমিউনিটি ট্রান্সমিশন যাতে না হয় সেটার জন্য আরও বেশি করে কমিউনিটি ট্রান্সমিশন যাতে হইলে কি হইতে পারে সেই চিন্তা ভাবনা করে মাঠে নামা উচিত ছিল। এবং এটা কমিউনিটি ট্রান্সফারের এখনও যায়নি, কিন্তু সংখ্যাটা এখন বিশাল আকার ধারণ করেছে। ঢাকা শহর নারায়ণগঞ্জ বলতে গেলে একটা হটস্পট। আর দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের ঢাকা থেকে যেসব মানুষ 24 তারিখের পর ঢাকা ছেড়ে গেছে, 14 দিনের হিসাব ধরার পরে তাদের যে আক্রান্তের সংখ্যাটা চলে আসতেছে, তার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি এপ্রিল মাস চলে আসে। 24 মার্চ থেকে আমরা যদি 14 দিন যোগ করি তারপরে দেখা যাবে যে এটা আসলে বোঝা যাচ্ছে যে সংখ্যাটা বাড়ার কারণটা কি। ঢাকা শহর থেকে এবং বিশেষ করে নারায়ণগঞ্জ থেকে যেসব লোকেরা যাচ্ছে তাদের মধ্যে এটার টেন্ডেন্সি বেশি দেখা যাচ্ছে। এবং দুঃখজনক হলো সত্য যে অনেকে এই রোগের বিষয়টা লুকিয়ে ফেলছে চিকিৎসা নেওয়ার জন্য, কারণ তারা চিকিৎসা পাবে না সেই ভয়ে বা সামাজিকভাবে আক্রমণের শিকার হবে আর কি। সামাজিক আক্রমণ যেটাকে আমি বলে থাকি আর কি, যে মানুষ তার পরিবারকে একটা অপমানের ভিতরে রাখবে, এক কোণা করে ফেলবে, সামাজিক যেসব সুবিধা আছে সেই সব বিষয় থেকে দূরে ঠেলে দিবে যাতে তার সামাজিক জীবনে সমস্যা হতে পারে। তো সেই ভয় অনেক সময় লুকায়ে রাখে। আবার দেখা গেছে যে সর্দি কাশি হয়েছে নর্মাল বিষয় ভাবতেছে, আবার দেখা গেছে যে 30% রোগী আছে যাদের কোনো সিনড্রোমই দেখা দেয় না। সেই ভিডিওটা এখন আমরা অল্প একটু দেখব, যেহেতু কপিরাইটের বিষয় চলে আসে একটা সংবাদ মাধ্যমে, সেটা আমরা দেখে আবার এই ভিডিওতে ফিরে আসছি। কোভিডের সংক্রমণ 30% লোক থাকে যারা অ্যাসিমটোমেটিক থাকে, মানে যাদের কোনো লক্ষণই থাকবে না। হ্যাঁ, হয়তো আমি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আপনি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আপনি কিন্তু ট্রান্সমিট করতে পারবেন, আপনার শ্বাস প্রশ্বাসে কিন্তু এই ভাইরাসটা বের হতে থাকবে। সেক্ষেত্রে আমাদের একটা ঝুঁকি থেকে যায় ওই লোকগুলির সাথে যদি আমরা চলাচল করি। তো এই ভিডিওর কথা অনুযায়ী যে 30% লোকের এই রোগের কোনো সিনড্রোম দেখা দেয় না। এবং মার্চ মাসের শুরুর দিকে আমরা যখন বাংলাদেশের মানুষরা করোনা ভাইরাস নিয়ে তত একটা চিন্তিত ছিলাম না, ব্যক্তিগতভাবে আমিও তেমন চিন্তিত ছিলাম না। এর কারণ হচ্ছে যে এই ভাইরাসের যে মৃত্যুর হার দেখা যাচ্ছে, আমি ভাবছিলাম হয়তো এটা ইনফ্লুয়েঞ্জার মতো কিছু একটা, কিন্তু বিষয়টা আসলে ইনফ্লুয়েঞ্জার পর্যায়ে নেই। অ্যাকচুয়ালি এটা অন্য একটা রোগের ধরনেই আসলে আছে, সেটা আমার সেই সময় চিন্তাভাবনার অজ্ঞতাও বলা যেতে পারে। এটা নিউমোনিয়া তৈরি করে ফেলে, একটা মানুষের ভিতরে ফুসফুসটা খেয়ে ফেলে। এই বিষয়টা আসলে চীন আমাদের সামনে সেভাবে উপস্থাপন করেনি। এর কারণ হতে পারে যে চীনের যে টাইপ এ করোনা ভাইরাসটা আছে সেটা খুব ভয়াবহ কিছু না, কিন্তু ইউরোপে যেই ভাইরাসটার খুব ভালোভাবে মানে কী বলে এটারে মানে হাইব্রিড হয়েছে, সেই সময় দেখা গেছে যে ভাইরাসটা আসলে খুব খারাপ জিনিস। সেখানে মৃত্যুর হারটা বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে ভাইরাসটা অনেক কিছু শিখে ফেলছে, কীভাবে মানুষেরকে ধোকা দিতে হয় বা এই টাইপের কিছু। ভাইরাসটা খুব স্মার্ট হয়, আরএনএ ভাইরাস অনেক স্মার্ট,
মানুষের থেকেও বুদ্ধিমান আমি মনে করি, যে তারা আমাদের শরীরে ঢুকে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বোকা বানিয়ে ফেলে, যেই কারণে দেখা যাচ্ছে যে আমাদের নিজেদের ফুসফুস আসলে আমরা নিজেরাই নষ্ট করি, আর বংশ বিস্তারেও তাদেরকে হেল্প করে আমাদের শরীর। বিভিন্ন রেফারেন্সের ভিডিও এবং রিসার্চে আপনারা এটা দেখবেন। তো দেখা যাচ্ছে যে টাইপ বি টাইপ সি আসলে খারাপ টাইপ এর থেকে, বা টাইপ বিটাকে চীন কন্ট্রোল করতে পারছে, সেই জন্য চীনে মানুষ কম মারা গেছে। অ্যান্ড টাইপ বি টাইপ সি ইউরোপে বাংলাদেশে এখন যেভাবে আসছে আর কি, সেই হিসাবে মনে হচ্ছে যে আসলে একটা ভয়ানক রোগ হিসাবে চলে আসতে পারে। এখন এই বিষয়টাকে যদি আমরা কমাইতে চাই তাহলে আসলে আমাদের কি করতে হবে? বাংলাদেশের যে পরিমাণ মানুষ এখন আক্রান্ত হয়েছে, সেই হিসাবে আমার ধারণা আর কি যে কম বেশি 1 লাখ লোক এই এরিয়ার ভিতরে আছে। শুরুতেই বলে রাখি এই কথাগুলোর কোনো ভিত্তি নেই, কারণ হচ্ছে এখনও তো 1 লাখ লোক বের হয়নি, এবং আমি এমন কেউ না যে এই বিষয়গুলো নিয়ে আসলে ঘাটাঘাটি করছি। শুধুমাত্র নিজের এবং যেই রেঞ্জে বাড়ছে বিদেশের বিভিন্ন দেশের যেই হিসাব, রেশিওর হিসাব, এবং যেভাবে আসলে বাড়ছে যে হার, ব্যক্তিগত হিসাব করে দেখা যাচ্ছে যে আসলে এপ্রিল মাসেই 1 লাখ লোকের মতো আক্রান্ত হওয়ার একটা স্কোপ আছে। তো তার মানে হচ্ছে যে এপ্রিল মাসের 31 তারিখ পর্যন্ত আমার হিসাবে 1 লক্ষ লোক আক্রান্ত হইতে পারে। তার মানে হচ্ছে যে 14 দিনের যেই লক্ষণ প্রকাশের সময় পায়, তো আজকে থেকে যদি আমরা সচেতন হই সেই হিসাবে কিন্তু জিনিসটাকে কমিয়ে আনা যায়। কিন্তু দেখা যায় যে আসলে 14 দিনের যে হিসাবটা আমরা করছি সেই হিসাবেও কিছু গরমিল আছে। এর কারণ হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন, গত মাসের শেষের দিকে উনি ফিল করেছেন যে উনি আক্রান্ত হয়েছেন, এবং উনি যখন সেলফ কোয়ারেন্টাইনে গেলেন এবং উনি যখন টেস্ট করলেন 4th দিন বা 5ম দিন, মানে 1 সপ্তাহ যায়নি, উনি যখন লাস্ট কাজ করেছে তার 1 সপ্তাহ যায়নি, তারপরে ওনার করোনা পজিটিভ আসছে। এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজের যেই ডাক্তার মারা গিয়েছেন রোগীর সেবা করতে গিয়ে, এবং উনি বাধ্য হয়েই আসলে নিরাপত্তার বিষয়টা আসলে পাচ্ছিলেন না, এটা বোঝাই যায়। তো সেই হিসাবে দেখা যায় যে ওনার যে লক্ষণটা প্রকাশের যে সময়টা নিয়েছে সেই সময়টা আসলে খুবই কম। তো সেই হিসাবে আমরা আসলে 14 দিনের রেফারেন্স আমরা ভাবছি 2 সপ্তাহের হিসাব, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এটা 2 সপ্তাহ কম সময়ও নিতে পারে। এবং অ্যাভারেজে দেখলাম যে বিভিন্ন ওয়েবসাইট আমি দেখেছি যে সেখানে মাত্র 5 দিন সময় লাগে অ্যাভারেজে, কম বেশি। আপনারা উইকিপিডিয়াতে কোভিড-19 সম্পর্কে যখন আপনি রিসার্চ করবেন কোভিড-19, তখন দেখবেন যে সেখানে আসলে অ্যাভারেজে 1 সপ্তাহ কম হিসাব ধরছে। কিন্তু আমরা IADCR যেটা করছে সেটা হচ্ছে যে রোগীর সম্পূর্ণ লক্ষণ যখন দেখা দেয় তখন টেস্ট করাচ্ছিল শুরুর দিকে, এখনও করাচ্ছে, যেটা IADCR এর একটা বলতে গেলে কি বলবো, এটা আসলে যে দেশের অর্থনীতির এবং দেশের যে একটা সীমাবদ্ধতা কিটের, যেই জন্য আসলে IADCR যে করতে পারছে না, এটা আসলে আমরা এখন বাংলাদেশের সবাই বুঝে গেছি। এবং অন্যান্য ল্যাবের যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষা সংখ্যাটাও খুব একটা বেশি না, যেখানে দিনে দেখা গেছে 4-5 হাজার টেস্ট অহরহ করা উচিত, সেখানে আসলে সেটা অর্ধেকও হচ্ছে না। এবং টেস্টে রোগী পাওয়ার যে পার্সেন্টেজ সেটা আস্তে আস্তে বাড়ছে। তো আমার মনে হয় যে এখন বাংলাদেশের লকডাউন পরিস্থিতির কমিউনিটি ট্রান্সমিশন আসলে শুরু হয়ে গেছে। এবং উনি বাংলাদেশে IADCR কি বলছে আমি ঠিক এই বিষয় নিয়ে আসলে আপাতত কোনো তথ্য নেই যে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে কিনা, তো যদি হয়েও থাকে বা হচ্ছে। এবং ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনা ঘটলো সেখানে যদি কেউ আসলে করোনা ভাইরাস নিয়ে সেখানে যায়, কারণ হচ্ছে ঢাকা শহর থেকে নারায়ণগঞ্জ থেকে প্রচুর লোক বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছে, এবং ব্রাহ্মণবাড়িয়াতেও 10 জনের কম পাওয়া গেছে, সম্ভবত 6 বা 8 বা এরকম সংখ্যার লোক আমি দেখেছিলাম 2 দিন আগে। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে একদম সেই 1 লক্ষ লোকের জমায়েতে যে ছিল না সেটার সম্ভাবনা কিন্তু খুবই কম। এবং ঢাকা শহর থেকে যে পরিমাণ মানুষকে ফিগার আউট করা হচ্ছে, আমি যেই এলাকায় আছি সেই এলাকার আশেপাশের এলাকাগুলোতে খুব বেশ মানে আমার এলাকার আশেপাশের সবগুলো এলাকাতেই কম বেশি করোনা ভাইরাস পাওয়া যাচ্ছে। এবং গ্যান্ডারিয়া, ওয়ারি এই এলাকাগুলোতে করোনা ভাইরাসের একটা নতুন উৎপাদন ক্ষেত্র তৈরি হয়ে গেছে, এবং যাত্রাবাড়ি বর্তমানে নতুন আর একটা আতঙ্ক তৈরি করছে যে সেখানে প্রচুর লোকের এই করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনা আছে। এবং আমাদের এই ঢাকা দক্ষিণের এই অঞ্চলটার পাশে হচ্ছে নারায়ণগঞ্জ, অ্যান্ড নারায়ণগঞ্জ হচ্ছে হটস্পট।
তো বিষয়টা হচ্ছে যে এখানে আরও বেশি করে গ্রো করতেছে এবং আমাদের এলাকারই কাছের যে বাজারটা আছে সেই বাজারে এখনও মানুষ অবাধে চলাফেরা করছে এই শপিং ব্যাগের মাস্ক পরে, যেটা আসলে হাস্যকর। এবং এই করোনা ভাইরাসের ছড়ানোর কিছু বিষয় নিয়ে এই ভিডিওর আরেকটা অংশে আলাপ হবে। করোনা ভাইরাস কীভাবে ছড়ায় তার আগে বলে নেই যে আমরা যে ঠান্ডা জিনিস খেলে সর্দি লাগে এই জিনিসটা যে আমরা বলি সেটা আসলে একটা মিথ্যা, বলতে গেলে একটা তথ্য। এর কারণ হচ্ছে যে 200 প্রকার ভাইরাস আমাদের সর্দির জন্য দায়ী এবং সেই ভাইরাসগুলোর একটা বড় অংশই ডিজার্ভ করে হচ্ছে আমাদের প্রিয় করোনা ভাইরাস। এবং করোনা ভাইরাসের অনেকগুলো ভাইরাসের একটা হচ্ছে কোভিড-19। তো আমাদের সর্দি লেগেছে, সর্দির জ্বর হয়েছে অনেকেরই, এবং অনেকের সর্দি জ্বর শেষেও কাফ জমতো। এর কারণ হচ্ছে যে ফুসফুসে ব্রঙ্কাইটিসের যে বিষয়টা সেটার অল্প অল্প লক্ষণ বা পুরোপুরি লক্ষণ বা এই ধরনের কিছু, অথবা নিউমোনিয়ার একটা উদ্ভব করে তারপরে এই ভাইরাসটা চলে যায়। এবং ভাইরাসবাহিত নিউমোনিয়াও হইতে পারে, অথবা পরোক্ষভাবে ব্যাকটেরিয়া দিয়েও ভাইরাস এই কাজটা চালাইতে পারে। মূলত নিউমোনিয়ার জন্য দায়ী হচ্ছে ভাইরাস। তো এই বিষয়টা হচ্ছে যে সর্দি লাগার পিছনে মূলত অবদান হচ্ছে করোনা নামের ভাইরাসের যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর ভাইরাসগুলা। তো সর্দি লাগার যে পিছনে যে আমরা কারণটা ধরে নিই ঠান্ডা খাবার খাওয়া, সেটা আসলে ভুল। আপনি যদি কোনো দামি কোন আইসক্রিম, বা আমি কোন আইসক্রিম বলছি কারণ হচ্ছে যে দামি 40-50 টাকা আমরা মধ্যবিত্ত যারা আছি তারা এটা খেতে পারি। তাছাড়া বক্স আইসক্রিম যেগুলো বলি না কেন, দামি যেসব আইসক্রিম সেগুলো খেলে দেখবেন আপনার আসলে সর্দি হয় না। গলা ব্যথা হওয়ার সম্ভাবনা, যাদের টনসিলের সমস্যা আছে, সেটা যদি আমরা সাইডে রাখি তাহলে দেখা যায় যে সর্দির পিছনে আসলে কারণ হচ্ছে করোনা ভাইরাসই। ঠান্ডা খাওয়া আসলে সর্দির কারণ না। কিন্তু আপনি যদি টনসিলের রোগী হয়ে থাকেন বা অন্যান্য আরও অনেক হিসাব, অনেক ভাইরাসের আসলে এটাতে ইনভলভ আছে, কিন্তু সরাসরি ঠান্ডা জিনিস খাইলেই যে আপনার সর্দি হবে এই জিনিসটা আসলে পুরোপুরি একটা মিথ বলতে গেলে। আর কারণ হচ্ছে যে আমরা শীতকালে ঠান্ডা পরিবেশ দেখে অভ্যস্ত, এবং শীতকালে করোনা ভাইরাস শ্রেণীর যেসব ভাইরাস আছে সেগুলো ছড়ায়। তো সেই হিসাবে কিন্তু আমরা মনের ভিতরে একটা জিনিস গেঁথে গেছে যে শীতকাল ঠান্ডা জিনিস, এবং খাবার যখন ঠান্ডা তার মানে আমাদের শরীর ভাবে যে শীতকাল চলে আসছে, এরকম কোনো অনেকের অনেক রকমের মিথ কাজ করে। তো শীতকালে ধুলাবালি বাতাস অনেক বেশি থাকে, যেই কারণে অনেকে শীতকালে মাস্ক ব্যবহার করতে বলেন। এর কারণ হচ্ছে যে এই ধুলাবালি আমাদের ফুসফুসে গিয়ে আমাদের সর্দি কাশি এগুলো তৈরি করে, এবং ধুলাবালির ভিতরে থাকে ভাইরাস। তো সেই হিসাবে করোনা ভাইরাসের কোভিড-19 একটা ভাইরাস। কোভিড-19 করোনা ভাইরাসের সকল লক্ষণ নিয়ে চলে, হাঁচি কাশির মাধ্যমেই এটা ছড়ায়। তো সেই হিসেবে আমার মতে যখন আপনি হাঁচি বা কাশি দেন তখন সেটা হয়তো একটু দূরে গিয়ে পড়ে যায়, কিন্তু বাতাসে করোনা ভাইরাস বাঁচে 3 ঘন্টা বা 3 ঘন্টাই বাঁচে। হ্যাঁ, 3 ঘন্টা বাঁচে, এবং কোনো বস্তুর উপরে 3 দিন বাঁচে, এরকম একটা তথ্য আমাদের চারপাশে ঘুরছে। যারা নিয়মিত পত্রিকা পড়েন তাদের কাছে এটা আসলে রেফারেন্সের দরকারই নেই। তো আমার ধারণা, যে এটা আমার ব্যক্তিগত ধারণা, এটা কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, হয়তোবা ধুলার উপরে এই কোভিড-19 পরে এবং বাতাসের মাধ্যমে সেটা ছড়াইতে পারে, যেই জন্য আমরা এখন বাসায় থাকাটাই আমাদের আসলে একটা সেফ বিষয়। এবার আসি ভাইরাস বাহিত রোগ। স্ক্রিনে আপনারা যেই ভাইরাসগুলোর নাম দেখছেন সেগুলো আপনারা অহরহ চিনেনি। এর ভিতরে আমরা সবচেয়ে বেশি পরিচিত জলাতঙ্ক রোগের সাথে, এবং এর সাথে যুক্ত আছে ইনফ্লুয়েঞ্জা। এই ইনফ্লুয়েঞ্জার সাথে এখন একটা যোগসাজশ আছে কিনা এই করোনা ভাইরাসের, সেটা নিয়ে আসলে আলোচনা হবে এই ভিডিওতে। করোনা ভাইরাস বা কোভিড-19 সাথে ইনফ্লুয়েঞ্জার সম্পর্ক দেখার আগে আমি আরও কিছু বিষয় নিয়ে যে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে এই ভাইরাসটা নিয়ে আসলে অনেকের অনেক রকমের চিন্তা ভাবনা। তো কোভিড-19 নিয়ে একটা প্রিডিকশন, মানে ভবিষ্যৎবাণীর যে বিষয়গুলো, সেই কিছু বই আছে যে বইগুলোতে এই করোনা ভাইরাসের মতো কিছু একটা হিসাব নিকাশ এখানে চলে আসছে। মানে তাদের ভাষ্যমতে যেরকম গল্প বা ভবিষ্যৎবাণীর চেষ্টা
যেমন অনেক রকমের বই আছে, যেমন দ্য হিস্টোরি অফ রাইস অ্যান্ড সল্ট নামে একটা বই আছে, যে বইটাতে প্লেগ মহামারী যদি না হইতো বা অন্য কোনো বড় রকমের রোগ যদি হইতো বা প্লেগ হয়ে যদি সব মানুষ মারা যাইতো, এই বিষয়গুলো হইলে তারপরে কি হইতো না হইতো এই নিয়ে ওই বইটা লেখা। তো এরকম অনেক বই আছে যে ভবিষ্যতে কি হবে না হবে এরকমও লেখা থাকে। তো দ্য আইজ অফ ডার্কনেস বাই ডিন কন্টেজ, নামের উচ্চারণে ভুল হলে ক্ষমা প্রার্থী, 1981 সালে এই বইটা বের করে এবং এই বইয়ে অনেক পরিবর্তন আসছে। এটা আপনারা যখন এই বিষয়টা নিয়ে আরও গুরুতরভাবে রিসার্চ করবেন তখন দেখতে পাবেন। তো ওইখানে একটা জায়গাতে বলা হয়েছিল যে উহান শহরে বা উহান 400 এরকম একটা ভাইরাস তৈরি হবে, যেটা খুব ভালো রকমের সাড়া পাইছে এই বিষয়গুলো যখন মানুষ বের করছে আর কি, মানে এই 2020 সালে, তখন বেশ জনপ্রিয় হয়েছে এই টপিকটা। তারপরে যে বইটা সেটা হচ্ছে এন্ড অফ ডেজ। এই বইটা 2008 সালে বের হয়েছিল এবং নিউ ইয়র্কের খুব ভালো একজন লেখিকার এই বইটা। তো সেই বইয়েও একটা ভাইরাসের কথা বলা হয়েছে যেটা 2020 সালে আসবে বা এরকম কিছু একটা এখানে লেখা ছিল। তো সেই হিসাবে হঠাৎ করে এই ভাইরাসটা আসবে, আবার হঠাৎ করে এই ভাইরাসটা চলে যাবে, আবার হঠাৎ করে এই ভাইরাসটা আসবে এবং অনেক কিছু করে চলে যাবে, এবং এই ভাইরাস নিয়ে অনেক রকমের তথ্য আছে। যেহেতু এই বইটার ভবিষ্যৎবাণী নিয়ে অনেক রকমের কথা আছে এবং আমি নিজে পিডিএফ নামাইলেও এই বইটা পড়ার মতো ইচ্ছা আমার হয়নি, তবে বইয়ের একটা চ্যাপ্টারে আবার ইসলাম ধর্মেরও যে ছড়াবে ইসলাম ধর্মটা, সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা আছে। তো ইনফ্লুয়েঞ্জা আর স্প্যানিশ ফ্লু এক জিনিস। তো ইনফ্লুয়েঞ্জার যেই প্রজাতিটা, যে ভাইরাসের কারণে এটা ছড়ায় সেটা হচ্ছে H1N1, এবং H1N1 এর কল্যাণে অনেক রকমের ভাইরাস আসলে ছড়িয়েছে। আপনারা যখন এটা নিয়ে আরও বিস্তারিত দেখবেন তখন দেখবেন যে সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, এই সব কিছুই H1N1 এই ভাইরাসের একটা কারসাজি আছে বা এই সেম জাতের ভাইরাসের সাথে একটা মিল আছে। তো এই সোয়াইন ফ্লু পাখির মাধ্যমে ছড়ায়, তবে শুকরের মাধ্যমেও ছড়ানোর একটা সম্ভাবনা আছে। তো 2009 সালে কিন্তু বাংলাদেশে খুব আতঙ্ক তৈরি হয়ে গেছিল, এবং আমি যতটুকু ছোটবেলার দিকে যদি মনে করতে থাকি তাহলে একজন লোক মারা গিয়েছিল যার এই সিনড্রোমগুলো ছিল, এবং পরবর্তীতে জানা গেছে যে সে আসলে আতঙ্কিত হয়ে মারা গেছে, একজন মহিলা মারা গিয়েছিল, এবং বাংলাদেশে কেউ মারা যায়নি, কিন্তু সোয়াইন ফ্লু ভাইরাসে কিন্তু অনেক মানুষ 2009 সালে আক্রান্ত হয়ে মারা গেছে। তাছাড়া ইবোলা ভাইরাস, আরও অনেক রকমের ভাইরাসের কারণে কিন্তু প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। এখন ফেসবুকে বা ইউটিউবে একটা ভালো রকমের মানুষ একটা রিসার্চ করে একটা জিনিস বের করেছে যে 100 বছর পর পর মহামারী রোগ আসে। যেমন 1920 সালের আগে, অ্যাকচুয়ালি 100 বছর বলতে কম বেশি হয় আর কি। তো 1920 সালের আগে যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল তখন একটা ভাইরাসের ফ্লুর প্রাদুর্ভাব দেখা যায়, সেটা নাম হচ্ছে স্প্যানিশ ফ্লু, এবং শুধুমাত্র স্প্যানিশ ফ্লু নিয়ে স্পেন দেশটাতেই এই নিউজটা খুব ভালোভাবে ছড়াচ্ছিল, বাকি ইউরোপের দেশগুলো ছড়াচ্ছিল না, কারণ হচ্ছে যে স্পেন যুদ্ধ নিরপেক্ষ দেশ ছিল এবং বাকি দেশগুলো যুদ্ধে লিপ্ত ছিল, যে কারণে সেই দেশগুলো চাচ্ছিল না যে এই স্প্যানিশ ফ্লু সম্পর্কে মানুষ জানুক। তো স্প্যানিশ ফ্লুর এই রোগটা ধারণা করা হয়েছে যে এটার উৎপত্তি অ্যাকচুয়ালি চীনে। সব ফ্লু বা ভাইরাস বাহিত রোগের উৎপত্তি চীনেই কেন জানি মানুষ সন্দেহ করে, কারণ হচ্ছে যে মানুষ উদ্ভট যত খাবার দাবার আছে সব চীনের মানুষরা খায়, সেই জন্য হয়তো বা ওইরকম উদ্ভট সব ভাইরাস আমাদের মাঝে আসে। এবং এর আগে যেই কলেরার যে মহামারী হয়েছে, সেই মহামারীটা ধারণা করা হয় যে এশিয়া মহাদেশের খুব ক্ষতি করেছিল, এবং এই মহামারীতে অনেক লোক মারা গিয়েছিল এবং পৃথিবীর অনেকে আক্রান্ত হয়েছিল। সংখ্যার পরিসংখ্যানের হিসাব যদি করতে চাই তাহলে ভিডিও আরও বড় হবে। তো আপনারা এই বিষয়গুলো যখন আগ্রহী হবেন তখন এটা দেখার ইচ্ছা পোষণ করবেন আশা করি। তারও আগে প্লেগ মহামারীতে অনেক মানুষ 1700 সালে মানুষ মারা যায়। তো এই 100 বছর পর পর মানে 1720, 1820, 1920 এবং 2020 এই মিলগুলো খোঁজার কারণে আমরা অনেকে ভাবতেছি যে
এই ভাইরাসগুলো কি এক কিনা। প্রথম যে দুইটা ভাইরাস, সেই দুইটা ভাইরাস ছড়ানোর মাধ্যম ছিল একরকম, এবং এখনের যে দুইটা ভাইরাস সেটা ছড়ানোর মাধ্যম আরেক রকম। তাছাড়া বাংলাদেশে নানা রকমের ভাইরাস ছড়ায়, যেমন নিপা ভাইরাস আছে, যে মাংস খেলে যে হবে এরকম না, বাদুর অনেকভাবে ভাইরাস ছড়ায়, এবং বাদুর এবং মানুষ ভাইরাসের খুব প্রিয় বস্তু আর কি বলতে গেলে, মানুষ অবশ্য বস্তু না। সোয়াইন ফ্লুর বিষয়টাতে শূকর জড়িত, তো আমার কেন জানি শূকরের চেহারা আর বাদুরের চেহারা সেম লাগে কোনো এক কারণে। এদের কানগুলা অনেক প্রজাতির বাদুরের মিল আছে, অবশ্য বাদুর খুব হাই কোয়ালিটির প্রাণী, কারণ ওইটাই একমাত্র স্তন্যপায়ী প্রাণী যেটা আকাশে উঠতে পারে, এবং বিশাল বড় বড় কলা বাদুর আছে। মানে তারা বিবর্তনের হিসাব যদি ধরি বা অভিযোজনের হিসাব যদি ধরি, তারা খুব বেশ চমকপ্রদ অবস্থানে আছে মানুষের থেকে অন্তত। তো এই প্রেডিকশনগুলো শেষ করার সময় যে জিনিসটা দেখা যাচ্ছে যে আসলে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, যে ইনফ্লুয়েঞ্জার সাথে আসলে ভাইরাসের তেমন মিল নেই, মানে সেটা আরেক রকমের রোগ। ইনফ্লুয়েঞ্জা একটা রোগের শ্রেণী বলতে গেলে, এবং এটা রোগ, আর ভাইরাসের প্রজাতি হচ্ছে H1N1, এবং COV, এই COV দিয়ে আসলে কাজটা হয়। এই ভাইরাসটা করোনা ভাইরাসের অনেকগুলো ভাইরাসের নামই COV। তাছাড়া আরও অনেক রকমের করোনা ভাইরাসের রোগ আছে, সেই রোগগুলোও খুব গুরুত্বপূর্ণ কিছু না। এছাড়া নানা রকমের ভাইরাস বাহিত রোগ আছে, যেমন জলাতঙ্ক আছে, জন্ডিস আছে, যেগুলোর সাথে আমরা আসলে ডিল করে আসতেছি আগে থেকেই। তো এখন আমরা বাসায় থাকি, নিরাপদে থাকি, সেফ থাকি। তো করোনা ভাইরাসের প্রধান লক্ষণ জ্বর হবে, আপনার সর্দি হবে, মানে এটা আসলে পার্সেন্টেজের হিসাবে যদি হয় তাহলে আমি একটু পার্সেন্টেজের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করতেই পারি। তাছাড়া স্ক্রিনের পাশে আমি চারটা তবুও দিয়ে দিলাম, তো আপনারা এখানে দেখতে পাবেন যে জ্বরের সম্ভাবনা কতটুকু দেখা যায় আর কি প্রত্যেকটা কেসে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে। সেটা হচ্ছে যে 88% দেখা যায়, এবং শুকনো কাশি 68%, এবং আরও কিছু মজার কিছু সিনড্রোম কিন্তু দেখা যায়, যেমন হচ্ছে গিয়ে গন্ধ চলে যাওয়া, আপনি নাকে গন্ধ পাবেন না। আমি বেছে বেছে যেসব হিসাব সেগুলাতে চলে আসতেছি, এবং ডায়রিয়া হওয়ার যে সম্ভাবনা, এই দুইটা জিনিস হচ্ছে কখনো এইটার পার্সেন্টেজের হিসাবটা 30%, 15%, আর ডায়রিয়াটা হচ্ছে 4 থেকে 31% লোকের মধ্যে, এটা আসলে পার্সেন্টেজের হিসাবে। তাছাড়া চোখ লাল হয়ে যাওয়া, মানে এখানে আরও কিছু নতুন বিষয়গুলো চলে আসে, যেমন শরীর নাকি চুলকায়, এটা একটা নতুন প্রতিবেদন একটা দেখেছিলাম, যেটার লিঙ্ক খুঁজে পাইনি আমি, আবার পেয়েছিলাম তথ্যটা আমার খুব একটা মনে হয় না যে এটা আপনারা আসলে তেমন কাজে দিবেন। তো বাসায় যদি থাকেন, সেটি হচ্ছে এখন করোনা প্রতিরোধের সবচেয়ে বড় উপায়। যদি কেউ আক্রান্ত হয়, তার সংস্পর্শে আসলেই আসলে করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনাটা, ঝুঁকিটা বেড়ে যায়, এবং বাংলাদেশে অনেক ডাক্তার আক্রান্ত হচ্ছে। এটা অনেক রোগীর গাফলতির কারণে। দেখা গেছে যে সে নারায়ণগঞ্জ থেকে আসছে, কিন্তু সে বিষয়টা লুকিয়ে রেখেছে। এরকম কেস অহরহ ঘটছে, এবং আজকে একটা কেস এরকম শুনলাম, যেটা ব্রাহ্মণবাড়িয়ারই কেস, বাঞ্ছারামপুর, মানে আমাদের থানা, গ্রামের থানা, সেখানে এরকম একটা কেস শুনছি আমরা, যেখানে বলা হয়েছে যে ওই রুগীটা নাকি নারায়ণগঞ্জ থেকে গেছে, এবং উনি করোনা পজিটিভ ধরা পড়ছে। তো ওনার এখন পুরো ফ্যামিলির হিসাব নিকাশ নিচ্ছে। এই খবরটা 1-2 দিনের মানে সোয়াইপ হচ্ছে বিষয়টা। তাছাড়া ঢাকার বিভিন্ন হাসপাতালে দেখা গেছে যে নারায়ণগঞ্জের রোগী এসে তার পরিচয় গোপন রেখে চিকিৎসা নিয়ে তারপরে বলেছে যে সে নারায়ণগঞ্জ থেকে আসছে, বা ঢাকা থেকে গ্রামে গেছে, কিন্তু সে লুকিয়ে রেখেছে যে তার সর্দি জ্বর বা কিছু একটা আছে। তো এইগুলো ডাক্তারের কাছ থেকে যখন আপনি লুকাবেন, তখন ডাক্তার যদি আক্রান্ত হয়, বাংলাদেশের অধিকাংশ ডাক্তার করোনার জন্য লড়াই করছে, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম। যদি এভাবে 4-5 জন করে প্রত্যেক দিন আক্রান্ত হয়, যেমন আমাদের গ্রামের যে হিসাবটা হয়েছে, সেখানে 2 জন লোক এখন সন্দেহভাজন চলে গেছে, 2 জন ডাক্তার, তাদের এখন সিকিউরিটি নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। নারায়ণগঞ্জের এক গর্ভবতী মহিলা মিটফোর্ড হাসপাতাল বা ঢাকা মেডিকেল পোস্ট যিনি করছে, উনি মিটফোর্ডের স্টুডেন্ট ছিল বা এই টাইপের কিছু একটা, উনি একটা রুগী পাইছে, এবং ওই রুগী উনি
সিজার করেছে বা বাচ্চা যাই হোক যাই ইচ্ছা করছে, এবং তখন দেখা গেছে যে ওই রোগী হাইড করছে যে তিনি নারায়ণগঞ্জ থেকে আসছে। প্রথমে বলছে মাদারীপুর, কিন্তু জ্ঞান ফেরার পরে বলছে যে উনি নারায়ণগঞ্জ থেকে আসছে, এবং তখন দেখা গেছে যে ওই সার্জারি ইউনিটের সবার কোয়ারেন্টাইনে যেতে হয়েছে এবং কয়েকজনের পজিটিভ আসছে। তাছাড়া সিলেটের যে ডাক্তার দেখা গেছে যে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। তো এরকম আস্তে আস্তে যদি ডাক্তার মারা যায়, এবং সংবাদপত্রে আপনি দেখতেছেন যে পুলিশ 50 জনের উপরে আক্রান্ত হয়ে গেছে, এগুলা আসতেছে, এবং ওনাদের বিষয়টা হচ্ছে যে ওনারা খেটে যাচ্ছেন এবং এরকম কম দামি মাস্ক, আনপ্রোটেক্টেড মাস্ক তারা ব্যবহার করতে বাধ্য হয়ে, এবং যেই কারণে আসলে পুলিশরা বেশি বেশি আক্রান্ত হচ্ছে। তাছাড়া সেনাবাহিনী পর্যন্ত আক্রান্ত হয়েছে এরকম শোনা যায়, এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীও আক্রান্ত হয়েছে। মাঝখানে একটা প্রোপাগান্ডা নাকি সত্যি আমি জানি না, আইএডিসিআর এর যিনি সংবাদ পড়ে মির্জাদি সেব্রিনা, উনিও নাকি কোয়ারেন্টাইনে আছেন এরকম একটা দেখেছিলাম, কিন্তু এখন আবার ওনাকে দেখা যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে আজকে আমি সুস্থভাবে কথা বলতেছি, হয়তোবা আমি কালকে নাও থাকতে পারি সুস্থ। আমাদের বাসার আশেপাশের মানুষ খুব একটা সচেতন না। কিছুদিন আগে আমাদের বাসায় ভালো লোকের গ্যাদারিং হয়েছে, একজন লোক মারা গিয়েছিল আমাদের বিল্ডিং এর এক প্রতিবেশী, বিল্ডিং এর ভাড়াটিয়া আর কি। তো ওনাদের প্রচুর ভিড় হয়েছে, 20-25 জন লোক আসছে। তো এই যে লোকটা আসছে তারা এটা বহন করতেছে কিনা তারা কিন্তু বলতে পারে না, আবার আমরা বহন করতেছি কিনা তাদেরকে দিচ্ছে কিনা এটাও আমরা কেউ বলতে পারি না। এবং করোনা ভাইরাসের যেহেতু সব লক্ষণ প্রকাশও পায় না, এবং দেখা গেছে যে ঢাকা থেকে যাওয়ার পরে, নারায়ণগঞ্জ থেকে যাওয়ার পরে লক্ষণ প্রকাশ পাইতেছে, তার মানে হচ্ছে যে এটা আসলে আরো অন্যরকম কোন একটা সিনড্রোম নিয়ে আসলে ঘুরতেছে। কখনো কখনো এটা 14 দিনের বেশি সময় নিয়ে সিনড্রোম নিয়ে ঘুরতেছে, কখনো এটা প্রকাশই পাচ্ছে না, তখন সেই লোকটা ঘুরতেছে আশেপাশের মানুষের সাথে এবং যা ক্ষতি হচ্ছে। তো আপনি বাসায় থাকুন, সচেতন থাকুন, নিয়মিত হাত ধুন, হ্যান্ড স্যানিটাইজার সাবানের বিকল্প কখনোই না। সাবান যদি না থাকে কাঁচা সাবান দিয়ে, মানে বাংলা সাবান যেটা আর কি, কাপড় কাচার সাবান, সেই সাবান দিয়ে আপনি হাত ধুইতে পারেন, সেটা সবচেয়ে বেস্ট। তারপরেও যদি আপনার কাছে না থাকে তাহলে ব্লিচিং পাউডার ইউজ করতে এখন না করেছে, এবং এটা নিয়ে আসলে অনেক রকমের মিশ্র প্রতিক্রিয়া আছে। তো ডিটারজেন্ট পাউডার দিয়ে আপনি 2 চামচ 3 চামচ ডিটারজেন্ট পাউডার এক বোতল পানিতে নিয়ে সেটার সাথে মিশিয়ে আপনি হাত দিলে কিন্তু উপকার হবে, মানে একই কাজ হবে, জীবাণুমুক্ত হবে। তাছাড়া হাত ধোয়ার অভ্যাস করার পাশাপাশি বাইরে যদি যেতেই হয়, এই কম দামি মাস্কের সাথে আরও এক্সট্রা প্রোটেকশন নিয়ে বাইরে যাওয়াটাই বেটার, এবং নিয়মিত সম্ভব হলে বাড়ির আশেপাশের স্থান ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করবেন, এবং দেশের মানুষদেরকে সচেতনতার দিকে নিজেকে সবসময় নিয়োজিত রাখবেন। এবং আমার ভিডিওর একটা টেন্ডেন্সি ছিল যে বাংলাদেশের ধর্মীয় যে সকল ইসলামিক নেতা আছেন তারা যে সচেতনতার জন্য যেটুকু করা উচিত ছিল সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতাম, কিন্তু পরবর্তীতে ভেবে দেখলাম যে সিচুয়েশন তখন হয়তো ওনারা বুঝে নাই, এবং ধর্মীয় জিনিসগুলো নিয়ে আলোচনা করতে গেলে খুবই সমস্যা, এবং ওনারা খুবই সম্মানীয় ব্যক্তি, এবং ওনাদের সাথে মানে ওনাদের নিয়ে কথা বলতে গেলে সমস্যা, কারণ হচ্ছে যে আমি ওই রকম জ্ঞানের লোক না, এবং আমার যেহেতু জ্ঞানের স্বল্পতা আছে সেক্ষেত্রে এই বিষয়গুলো এড়িয়ে চলা। তো ধর্মীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় অনেক রকমের ভুলভ্রান্তি চলে আসে। তো এই কারণে আমার ভিডিওতে আমি ধর্মীয় ব্যাখ্যাগুলোও বলতে গেলে অ্যাভয়েড করে চলেছি। এখন আপনার এতটুকু মাথায় রাখতে হবে যে রোগ হোক আর না হোক আপনাকে সচেতন থাকতে হবে এবং আল্লাহর সাহায্য চাইতে হবে, কারণ হচ্ছে যে এখন যে অবস্থা আমরা দেখতেছি যে আল্লাহ ছাড়া আর আমাদের কেউ রক্ষা করতে পারবে না। তো কোনো না কোনোভাবে হয়তো বা এই রোগের প্রতিষেধক বের হবে, অথবা এই রোগটা বেনিশও হয়ে যেতে পারে, বা কিছু একটা তো হবেই, অথবা পৃথিবীর অনেক মানুষ মেরে হয়তো বা এই রোগ চলে যাবে, কারণ কিছু পাইতে হলে কিছু দিতে হয়, প্রকৃতির নিয়মের হিসাব। তো করোনা ভাইরাসের কারণে পরিবেশটা অনেক পরিষ্কার হয়েছে, প্রকৃতি খুব সুন্দর অবস্থায় আছে, বাংলাদেশের পর্যটন শিল্পের মাটিতে মিশে গেছে, যেই জন্য পরিবেশটা বেঁচে উঠেছে। আমি চাই ব্যক্তিগতভাবে যে পৃথিবীতে
হোম কোয়ারেন্টাইনের চর্চা আগামী বছরগুলো থেকে যাতে থাকে। জ্যাকমা বলেছিল এরকম একটা কথা, একটা অনুষ্ঠানে দেখেছিলাম, যদি ভিডিওটা আমি খুঁজে পাই অবশ্যই সংযুক্ত করব। But the challenge is, my question, why shouldn't we have a lot of jobs? I think people should work 3 days a week, 4 hours a day. জ্যাকমার একটা ভিডিওতে দেখেছিলাম যে মানুষ যাতে বেশি করে কাজ করতে পারে এবং বেশি করে বিশ্রাম নিতে পারে সেরকম কোনো একটা পদ্ধতি উদ্ভাবন করা যায় কিনা, মানে মানুষ কাজ অল্প সময়ে বেশি করবে, সেটা যে কোনো উপায় হতে পারে, এবং সেই ক্ষেত্রে মানুষ বেশি রেস্ট নেওয়ার সময় পাবে, নিজেদের পরিবারকে সময় দেওয়ার সময় পাবে। তো আর বিল গেটস একটা কথা বলেছিল যে মানুষ অস্ত্র নিয়ে গবেষণা খুব বেশি করছিল, এখন নতুন রোগ নিয়ে আমরা গবেষণা করছি না, এটা কয়েক বছর আগের কথা। The reason for this is that we have invested a huge amount in nuclear deterrence, but we've actually invested very little in a system to stop an epidemic. We're not ready for the next epidemic. তো পরবর্তীতে এটা নিয়ে হিমশিম খেতে হবে, এবং সার্স ভাইরাসের এই নিষ্ঠুরতা বিল গেটসের কথাটা কিন্তু সবার সামনে তুলে ধরেছে। তো সচেতন থাকতে হবে, বেশি বেশি হাত ধুতে হবে, আর কোনো উপায় নাই, এবং বাসায় থাকার চেয়ে আসলে বড় ওষুধ নাই। অ্যান্ড অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং অনেক বছর পরে, 1 বছর পরে অন্তত ভিডিও নিয়ে আসছি। বিষয়টা খুব, করোনা ভাইরাস আমাকে ভিডিও বানাইতে বাধ্য করছে, এবং ভিডিওর অনেক সময় কেটে কেটে গেছে। এর কারণ হচ্ছে যে মেমোরি কার্ড ফুল হয়ে যাচ্ছিল, ভিডিও কেটে কেটে কাজ করতে হচ্ছিল। তো ধন্যবাদ, টাটা।